কে সবাইকে ওয়েলকাম করছি আমাদের এইচএসসি 25 অনলাইন ব্যাচের আজকের এই সম্পূর্ণ ফ্রি লাইভ ক্লাসটাতে। আমরা মেইনলি আজকের ক্লাসে আলোচনা করব যে মানে আমরা ছোটবেলা থেকে একটু প্যারা খাই যে এত প্যারাগ্রাফ মুখস্থ করাতে হয়, এত স্টোরি মুখস্থ করা লাগে, ইনফর্মাল লেটার মুখস্থ করা লাগে। সো এই সবগুলোকে একসাথে কিভাবে মুখস্থ না করে নিজ থেকে লেখা যায় সেই জিনিসটাই মূলত আজকে আমরা প্র্যাকটিস করব। যাই হোক, আমরা মূল ক্লাসে যাওয়ার আগে তোমাদের কাছ থেকে একটু জানতে চাই যে তোমরা আমাকে ঠিকঠাক শুনছো কিনা এবং আমার পিছনে যে স্ক্রিনটা আছে সেটা স্পষ্ট দেখছো কিনা আমাকে একটু প্লিজ কমেন্টে জানিয়ে দিও। আমার এই ক্লাসটা তোমরা দুই জায়গা থেকে দেখতে পারো, ফেসবুক থেকেও দেখতে পারো আমাদের ইউটিউব থেকে। আমি একটু আমার ডিভাইস থেকে চেক করে নিই যে কে কে আমাদের সাথে এর মধ্যে জয়েন করে ফেলেছে। আমি তোমাদের কমেন্টগুলো দেখছি, অনেকেই জয়েন করেছো আমাদের সাথে। যেমন তামিমা জয়েন করেছে, সম্রাট, তারেক, শেখ রুনা, ফয়জুল ইসলাম জয়েন করেছে আমাদের সাথে। দেখো, প্যারাগ্রাফ বলি, কমপ্লিটিং স্টোরি বলি বা এই টাইপ যে জিনিসগুলো আমাদের মেইনলি মুখস্থ করতে হয় বা মুখস্থ করে নিয়ে প্যারা থাকি, ওই সবগুলোর সলিউশন আজকের এই একটা ক্লাসে আমার মনে হয় তোমরা পেয়ে যাবে। সো তোমাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব যে তুমি তোমার অন্য যে বন্ধুটাকে দেখছো যে এই টপিকটাতে খুব বেশি প্যারা খায়, তাকে একটু প্লিজ মেনশন করে দিও। আরেকটা ব্যাপার, এটা যে শুধুমাত্র এইচএসসি 25 ব্যাচের জন্যই সীমাবদ্ধ তা কিন্তু নয়। এটা কিন্তু এইচএসসি 25, এইচএসসি 26 কিংবা এইচএসসি 24 ব্যাচের ইভেন যারা আছো, তোমরা কয়েকদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাইটিং পার্ট আছে, কয়েকদিন পর পরীক্ষা দিবে, সেখানে তোমাদের এটা নিয়ে কাজে লাগবে। ইভেন এসএসসি লেভেলে যারা আছো তারাও কিন্তু এই টপিকটার উপর ক্লাস করতে পারো, যেহেতু এটা থেকে আমাদের সব জায়গায় প্রশ্ন আসে, তাই না? আমি দেখছি ইউটিউবে আমার সাথে জয়েন করেছে রিহাদ হাসান, তারপর শাহ মাফি, রুবা সহ আরো অনেকেই জয়েন করেছো। তোমাদের সবাইকে ভাইয়েরা এই ক্লাসটাতে ওয়েলকাম করছি। দেবজিৎ আমাদের সাথে জয়েন করেছে, তন্ময় জয়েন করেছে, তারেক মনোয়ার জয়েন করেছে। তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম করছি এই ক্লাসটাতে। তোমরা একটু আমাকে জানাও তো কে কোন ব্যাচের আছো। যদিও ক্লাসটা এইচএসসি 25 ব্যাচের জন্য ডেডিকেট করে করা হচ্ছে, বাট তোমরা একটু আমি জানতে চাই যে তোমরা কে কোন ব্যাচের আছো। বিকজ বিগত বছরের এক্সপেরিয়েন্স থেকে যদি আমি বলি, ক্লাস ইংলিশ ক্লাসগুলি স্পেশালি 25 ব্যাচের হলে এখানে 26 ব্যাচের ওরাও আসে, তারপর অন্যান্য সব ব্যাচের সবাই মোটামুটি চলে আসে। যেমন সাবিনা ইয়াসমিন 26 ব্যাচের। ওকে, ব্যাচ ম্যাটার করছে না, এই কারণে এই টপিকটা সবার জন্য। এন্ড আজকের ক্লাসটাতে আমরা কি কি শিখবো আমি তোমাদেরকে সেটা একদম ধাপে ধাপে দেখিয়ে দিব। তারপর তোমরা বুঝবে যে আজকের ক্লাসটা আসলেও তোমার জন্য কতটা ইম্পর্টেন্ট বা কতটা প্রয়োজন। কেমন? সাদিক বলছে ভাইয়া আমি এইচএসসি বিইআই 2.0 তে আছি। সাদিকের সাথে তাহলে আমাদের নিয়মিত দেখা হচ্ছে। নম্রতা চক্রবর্তী এইচএসসি 25 ব্যাচ। ইয়েস নম্রতা। ফাইজুল, তামিমা, ঠিক আছে। আমি আবারও তোমাদেরকে বলছি আজকের ক্লাসটা এত বেশি গুরুত্বপূর্ণ, ইনশাআল্লাহ আমার বিশ্বাস তুমি যদি এই ক্লাসটা একদম শেষ অবধি করো, তাহলে তুমি মোটামুটি নিজ থেকে কোনো একটা প্যারাগ্রাফ লিখতে পারার যোগ্যতা অর্জন করতে পারবে। তো আমি তোমাদের সবাইকে একটা জিনিস রিকোয়েস্ট করব শুরুতেই, তুমি ক্লাসটা চাইলে তোমার নিজের টাইমলাইনে পাবলিকলি না হোক অ্যাটলিস্ট অনলিমি দিয়ে হলেও শেয়ার করে রাখো, যাতে ভবিষ্যতে তুমি এটা ইজিলি খুঁজে পেতে পারো আর কি, নিজে ক্লাসটা করতে পারো। চলো দেরি না করে আমরা মূল আলোচনায় যাই। মূল আলোচনায় যাওয়ার আগে তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব, তোমার ব্যাচের, তুমি হও এসএসসি, এইচএসসি 25, 26 যেই ব্যাচেরই হও না কেন, অ্যাটলিস্ট একজন করে বন্ধুকে ক্লাসে মেনশন দিয়ে দাও। কেমন? ওকে, আমরা তাহলে আমাদের ক্লাসের টাইটেলটা রেখেছি যে যেভাবে মুখস্থ করা ছাড়াই প্যারাগ্রাফ লিখবে। যারা আজকের ক্লাসে আমার সাথে নতুন যুক্ত আছো তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি হচ্ছি নাইম দুর্জয়। তোমাদের সাথে আমার বিভিন্ন ক্লাসে বিভিন্ন সময় দেখা হয়েছে, আবার দেখা হবে, আজকেও দেখা হয়ে গেছে। সো দেখো এখানে ধরেই আমরা লেভেল 1 পাচ্ছি, ঠিক আছে? লেভেল 1 পাচ্ছি, এটার মানে কি আজকের ক্লাসটা আমি এমন ভাবে সাজিয়েছি, লেভেল 1, লেভেল 2, আরেকটা হচ্ছে লেভেল 3, সর্বশেষ গিয়ে হচ্ছে ফাইনাল প্র্যাকটিস। দেখো আমি শুরুতেই তোমাদেরকে একটু বলে নিতে চাই যে আমি আজকের ক্লাসটা কিভাবে সাজিয়েছি, যাতে করে তোমরা ক্লাসের পুরোটা সময় বুঝতে পারো যে আচ্ছা ভাইয়া আমাদেরকে এই ধাপ থেকে ওই ধাপে নিয়ে যাচ্ছে। লেভেল 1-এ আমি তোমাদেরকে একদম সহজ কিছু বাংলা জিনিসকে ইংলিশে ট্রান্সলেট করা শিখাবো। ওকে, লেভেল 2-তে এসে আমি তোমাকে
একটু কঠিন, মানে খুব বেশি কঠিন না, আবার একদম সহজ না। মোটামুটি মাঝারি মানের বাংলাকে ইংলিশ করতে সাহায্য করব। লেভেল 3 তে এসে আমি তোমাকে একদম কঠিন কোনো একটা ইংলিশকে বাংলাকে ইংলিশ করতে সাহায্য করব। এই ৩ টা লেভেলে তুমি ততক্ষণে শিখে যাবে যে কিভাবে কোনো একটা বাংলা লাইনকে, বাংলা বাক্যকে ইংলিশে রূপান্তর করতে হয়। তারপর তুমি যখন ৩ টা লেভেলে মোটামুটি শিখে যাবে, প্রত্যেকটা লেভেলে কিন্তু আবার সেগমেন্ট আছে। A, B এরকম সেগমেন্ট আছে। সো ৩ টা লেভেলে যখন তুমি মোটামুটি শিখে যাবে যে কিভাবে একটা প্যারাগ্রাফ লিখতে হয়, কিভাবে নিচ থেকে লিখতে হয়, তখন সর্বশেষ গিয়ে আমি তোমাকে ফাইনাল একটা টেস্ট দিব বা ফাইনালি তোমাকে একটু যাচাই করব যে তুমি আসলেও কতটুকু শিখতে পেরেছো। আমরা যদি শেষ পর্যন্ত ক্লাসটা করতে পারি, সর্বশেষ গিয়ে তোমাকে এই জিনিসটা প্রমাণ করেই আমি ক্লাস থেকে বিদায় দিব যে তুমি একটা প্যারাগ্রাফ এখন নিচ থেকে লিখতে পারছো। ক্লিয়ার? আমার এই ইনস্ট্রাকশনটা কি তোমরা বুঝেছো? সাগরা, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, যারা ফেসবুকে বলছো যে ভাইয়া ফেসবুকে ক্লাসটা খুঁজে পাচ্ছি না, জাস্ট 10 মিনিট স্কুলের মেইন পেজে আসলেই হবে, পেয়ে যাবা। যারা ইউটিউবে ক্লাসটা খুঁজে পাচ্ছ না, তারা 10 মিনিট স্কুল ক্লাস 1 to 12 এ গেলেই পেয়ে যাবা। ওকে, তাহলে আমার এই লেভেলের যে ইনস্ট্রাকশনটা আছে আশা করি তোমরা বুঝেছো। এবার একটা কথা যদি বলি, ধরো আমরা ছোটবেলা থেকেই এনভায়রনমেন্ট পলিউশন, এয়ার পলিউশন এগুলো পড়ে এসেছি প্যারাগ্রাফ, তাই না? আমি যদি তোমাকে বলি যে ভাইয়া তুমি এগুলো দিয়ে একটা বাংলায় প্যারাগ্রাফ লিখে দিতে পারবা? উত্তর কি একটু আমাকে বলো তো? ধরো আমি যদি বলি পরিবেশ দূষণ, বা ধরো আমি আরো একটু সহজভাবে যদি বলি একজন আদর্শ ছাত্র বা ছাত্রী, যেটাই ধরো, ছাত্র বললে চলে আসবে ওইটা। একজন আদর্শ ছাত্র দিয়ে যদি বলি যে তার কি গুণাবলী দরকার আছে, এগুলো নিয়ে তুমি আমাকে বাংলায় কি একটা প্যারাগ্রাফ লিখে দিতে পারবা? বাংলায় পারবা কিনা একটু ভাইকে বলো তো। রাব্বি, সামিয়া, অঙ্কিতা বলছে ভাইয়া পারবো। আচ্ছা, এবার যদি বলি একদম নির্ভুলভাবে বা মোটামুটি শুদ্ধভাবে, এটা দিয়ে কি তুমি ইংলিশে লিখতে পারবা? ইংলিশে কি তুমি একটা প্যারাগ্রাফ লিখতে পারবা? তামিমা সহ যারা আছো, না পারলে কোনো অসুবিধা নাই, কারণ আমরা আজকের ক্লাসটাতে মূলত কিভাবে প্যারাগ্রাফ লিখতে হয় সেটাই শিখতে এসেছি। ঠিক আছে? কয়েকজন বলছে ভাইয়া পারবো না, আমি নাম বলছি না, তোমরা কমেন্টে দেখছো। শাওন, ওকে, তাহলে তোমার মাথায় বাংলাটা ঠিকই আসছে, বাংলাতে লাইনটা তুমি ঠিকই পারো, ইংলিশে হয়তো গিয়ে তোমার ভুল হয়। ঠিক আছে? দ্যাট মিনস আমরা আগে বাংলাটা সেট করব, দেন সেটা দিয়ে ইংলিশটা প্র্যাকটিস করব। বাংলা থেকে যদি আমরা ইংলিশে আস্তে আস্তে ট্রান্সলেট করা শিখে যাই, শুরুর দিকে দেখো আমাদের লাইফে একদম যারা আমরা এখন নিজ থেকে কোনো একটা ইংলিশ প্যারাগ্রাফ লিখতে পারি না, বা নিজ থেকে কিছু লিখতে পারি না আমরা প্যারাগ্রাফ, কমপ্লিটিং স্টোরি বা ইত্যাদি ইত্যাদি, যাই হোক, তোমরা নিশ্চয়ই বাংলায় লিখতে পারো ইংলিশে না পারলেও। তো তুমি মানে একদম শুরুর দিকে কি করবা জানো? তুমি শুরুর দিকে বাংলায় লাইনগুলো লিখবা, বাংলার সেগুলোকে ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করবা। তাহলে দেখবা তুমি আস্তে আস্তে ইংলিশে করতে পারছো, পরীক্ষায় গিয়ে আর তখন বাংলার গুলো লিখতে হবে না, ইংলিশটাই লিখতে পারবে। চলো আমরা তাহলে প্র্যাকটিসটা শুরু করি। আমরা একদম লেভেল 1 এ আছি। লেভেল 1 এ যদি আমি দেখি, আমি পছন্দ করি, দেখবে তোমাকে আমি ছোট্ট একটা সেন্টেন্স থেকে কিভাবে অনেক বড় একটা সেন্টেন্স লিখতে হয় সেটাই এখানে শিখাবো আজকে ক্লাসটাতে। আমি পছন্দ করি, এটার ইংরেজিটা কি হবে বলো? তোমরা আরেকটা ব্যাপার, আজকের এই রাইটিং এর প্যারাগ্রাফ রাইটিং এর যে ক্লাসটা আছে, এটাতে মূলত তোমাদেরকেই উত্তর করতে হবে, আমি খুব বেশি কিছু পড়াবো না। বাট তোমরা উত্তর করার মধ্য দিয়েই শিখে যাবে কিভাবে নিজ থেকে একটা প্যারাগ্রাফ লিখতে হয়। ওকে, আই লাইক, আমি পছন্দ করি, আই লাইক বা আই লাভ, তাই না? ওকে, আমরা জানি আই লাইক বলতে পারি, কেউ হয়তো আই লাভ বলবা, দুটোই কারেক্ট। ঠিক আছে, এবার আসো এটাকে আরেকটু বড় করে আমরা লিখা ট্রাই করি। হ্যাঁ, আমি আমি পছন্দ করি, ধরো আমি বললাম আমি পড়তে পছন্দ করি, একটু বড় করছি আমরা আস্তে আস্তে। পরীক্ষাতে আর এত ছোট সেন্টেন্সে আমরা প্যারাগ্রাফ লিখবো না, আস্তে আস্তে আমরা বড় সেন্টেন্সের প্যারাগ্রাফ লিখবো। আর ছোটগুলো ঠিকই আমরা পারি, কিন্তু আমরা যখন বড়টা লিখতে চাই, বড় লাইনটা লিখতে চাই যখন ইংরেজিতে, তখন পারি না। সো বলো, আমি পড়তে পছন্দ করি, এটা থেকে এই যে দেখো, আমি পছন্দ করি ইংরেজিকে আই লাইক বা আই লাভ, এক্সট্রা যুক্ত হয়েছে কি পড়তে।
রিড, ইয়েস, টু রিড। তাহলে কি হলো? আই লাইক টু রিড। আমি পড়তে পছন্দ করি বা রিডিং দিচ্ছ, হ্যাঁ। কেউ ইনফিনিটিভ দিচ্ছ, কেউ জিরান দিচ্ছ। এটা নিয়ে কোনো অসুবিধা নাই। সো আমরা একটু বড় করলাম। আমি পছন্দ করি, ১ম এ ছিল আই লাইক বা আই লাভ। এখন আমরা একটু বড় করে বাক্যটাকে কি করলাম? আমি পড়তে পছন্দ করি। আই লাইক টু রিড বা আই লাভ টু রিড। তাই না? আই লাইক টু রিড, আই লাভ টু রিড। প্রিয়ন্তী, আশিকা ভুইয়া, তামিমা, তোমাদের সবার উদ্দেশ্যে আবার বলতে চাই ভাইরা, আজকের ক্লাসটা প্লিজ লাস্ট মোমেন্ট অবধি কইরো। ইনশাআল্লাহ তুমি প্যারাগ্রাফ কিভাবে নিচ থেকে লিখতে হয় সেটা শিখবা। আর তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব যাতে ভবিষ্যতে ক্লাসটা ইজিলি খুঁজে পেতে পারো, সেজন্য তোমরা চাইলে ক্লাসটা নিজের টাইমলাইনে এটলিস্ট অন লিমিট দিয়ে হলেও শেয়ার করে রাখতে পারো। ওকে, তাহলে আমরা সেন্টেন্সটা আস্তে আস্তে বড় করার ট্রাই করছি। এতক্ষণ ছিল কি আমি পড়তে পছন্দ করি, আই লাইক টু রিড। এখন এক্সট্রা যুক্ত করলাম বই, কি হবে? বুকস, তাই না? সো এটাকে তোমরা ট্রান্সলেট করো তো, আমি বই পড়তে পছন্দ করি। থ্যাংক হুমায়রা আয়েশা, এই তো ক্লাসে আবার চলে আসছো। আমাদেরকে আর মিস করতে হবে না। চলে আসছে আবার ক্লাসে। ইয়েস, রুবাইয়া আক্তার অর্পিতা, আমি বই পড়তে পছন্দ করি। দেখো, আমি যারা একটু লেটে জয়েন করেছো তাদের উদ্দেশ্যে বলি। আজকের ক্লাসটা আমরা লেভেল বেসিসে সাজিয়েছি। লেভেল 1 এ তোমাদেরকে আমি সহজ কিছু বাংলাকে ইংলিশ করতে দিব। লেভেল 2 তে একটু কঠিন দিব। লেভেল 3 তে আরো কঠিন দিব। তারপরে গিয়ে তুমি ততক্ষণে তুমি মোটামুটি শিখে যাবা কিভাবে বাংলাকে ইংলিশ করতে হয়। তারপরে গিয়ে তোমাদেরকে একটা একদম বাস্তব একটা প্যারাগ্রাফ দিব, তখন তোমরা সেটা করতে পারবে ইনশাআল্লাহ। আই লাইক টু রিড বুকস। ইয়েস, আই লাইক টু রিড বুকস। আমি বই পড়তে পছন্দ করি। মনজুর মুর্শেদ বলছে ভাইয়া এটা কোন ক্লাস? এটা মূলত এইচএসসি 25 ব্যাচের জন্য ডিজাইন করা, বাট যেহেতু প্যারাগ্রাফ সবার আছে, যে কেউ ক্লাসটা করতে পারো। তাই না স্নাতা? ওকে, এবার চলো একটু এটাকে আমরা আরেকটু বড় করা ট্রাই করি। আমি গল্পের বই পড়তে পছন্দ করি। আমাদের একদম ১ম সেন্টেন্সটা ছিল যে আমি পছন্দ করি। তারপর হলো যে আমি পড়তে পছন্দ করি। তারপর আমরা দিলাম যে আমি বই পড়তে পছন্দ করি। এখন এক্সট্রা যুক্ত হয়েছে গল্পের বই। গল্প লেখাটা এক্সট্রা যুক্ত হয়েছে। রঞ্জিতা আক্তার, এইটা কি হবে বলো তো? আমি গল্পের বই পড়তে পছন্দ করি। ধরো এটা কোথায় কাজে লাগবে? তোমার শখ নিয়ে যখন কোনো একটা প্যারাগ্রাফ লিখতে হবে, তখন তোমার কাজে লাগতে পারে এটা। হ্যাঁ? আচ্ছা। I like to read story books. Yes, হতে পারে ইস্যু। তারপর খাদিজা আক্তার, তাসলিমা, মাইমুনা নুসরাত। আচ্ছা আয়েশা, ঠিক আছে। ইয়েস, I like to read story books. দেখো, এতক্ষণ পর্যন্ত ছিল আমি বই পড়তে পছন্দ করি। তখন ছিল I like to read books. যখন বললাম গল্পের বই, তখন হয়ে গেল কি? স্টোরি বুকস। এক্সট্রা যুক্ত হলো স্টোরি, গল্পের। আচ্ছা চলো এটাকে আরেকটু বড় করা যায় নাকি সেটা একটু দেখি। আমি বন্ধুদের সাথে গল্পের বই পড়তে পছন্দ করি। এক্সট্রা যুক্ত হলো বন্ধুদের সাথে। সাথে ইংরেজি উইথ, আর বন্ধু ইংরেজি কি? বন্ধুরা ইংরেজি কি? ফ্রেন্ডস। সো বলো তো এটা কি হতে পারে? আমি বন্ধুদের সাথে গল্পের বই পড়তে পছন্দ করি। বলো রাজু আহমেদ, তানজিন নাহার, তারপর জান্নাতুল ফেরদৌস, হুমায়রা সাদিয়া, বলো ভাইয়া। সুজন খান, I like to read books with friends. Yes, ঠিক আছে। এমপি মাহবুব বলছে ভাইয়া I like to read books. ওকে, বন্ধুদের সাথে যদি এড করি, আশিকা বলছে ভাইয়া with my friends. আচ্ছা, আমার বন্ধুদের সাথে। ইয়েস, হতে পারে। I like to read story books with my friends. আমি আমার, এখানে দিতে পারি আমি আমার বন্ধুদের সাথে গল্পের বই পড়তে পছন্দ করি। দেখো, তোমাকে আমি যদি শুরুতেই বলতাম যে আমি আমার বন্ধুদের সাথে গল্পের বই পড়তে পছন্দ করি, তোমরা হয়তো অনেকেই পারতে, বাট এমন কয়েকজন বন্ধু আমাদের আছে যারা শুরুতে হয়তো এত বড় লাইনটা লিখতে পারতো না নিজ থেকে। কিন্তু ওকে যখন আমি পছন্দ করি, ছোট্ট লাইন থেকে আস্তে আস্তে বড় করে দেখাচ্ছি, ও কিন্তু ঠিকই ফ্লোতে এটার উত্তর করতে পারছে। একইভাবে আমরা যখন প্যারাগ্রাফ লিখবো, একদম আমাদের শুরুর দিকের দিনগুলোতে আমরা নিজেরা বাসায় বসে প্র্যাকটিস করার সময় ১ম এ বাংলাটা লিখবো, পরে বাংলাটাকে ট্রান্সলেট করব। ১ দিন, ২ দিন, ৩ দিন এভাবে যখন বাংলাটাকে ট্রান্সলেট করব আমরা, তখন আস্তে আস্তে একটা সময় গিয়ে বাংলাটা লিখতে হবে না, বাংলাটা মাথায় লিখবো, ইংলিশটা খাতায় লিখবো। ওকে, এবার
এক্সট্রা যুক্ত করলাম লাইব্রেরিতে। আমি লাইব্রেরিতে বন্ধুদের সাথে গল্পের বই পড়তে পছন্দ করি। দেখি পারো নাকি? লাইব্রেরি। এক্সট্রা যুক্ত হলো লাইব্রেরিতে। আ আমরা তোমরা যারা এইচএসসি ২৬ ব্যাচের আছো কিংবা এইচএসসি ২৫ ব্যাচের আছো, তারা সবাই নিশ্চয়ই জানো যে তোমাদের জন্য টেমি স্কুল থেকে আ অনলাইন ব্যাচ আছে, যেখানে তোমরা চাইলে ইংরেজিতে ভর্তি হতে পারো। ওইগুলোতে আমরা এইভাবেই মূলত পড়াবো, পড়াচ্ছি। এখনো ওদের ওইখানে রাইটিং পার্ট শুরু হয় নাই। বাট অন্যান্য টপিক গুলো আমরা মূলত চেষ্টা করি যেভাবে পড়ালে স্টুডেন্টরা ভালোভাবে বুঝে। ঠিক আছে? ওকে, বলো এটা কি হবে? ইন দ্য লাইব্রেরি। আচ্ছা, তাবাসসুম স্নাতা আগেরটার সাথে ইন দ্য লাইব্রেরি, কেউ এট দ্য লাইব্রেরি দিচ্ছ। ওকে, এই তো হচ্ছে। তাহলে এক্সট্রা যুক্ত হলো কি? লাইব্রেরি, তাই না? তো তোমার ছোট্ট সেই সেন্টেন্সটা, প্রথম সেই সেন্টেন্সটা কি ছিল মনে আছে? আমি পছন্দ করি। আমি পছন্দ করি থেকে আসলো কি? আমি লাইব্রেরিতে বন্ধুদের সাথে গল্পের বই পড়তে পছন্দ করি। তো ছোট্ট সেন্টেন্সটাকে আমরা বড় করে কত বড় করে লিখতে পেরেছি। আমি তোমাদেরকে যখন একটু পরে এইভাবে একটা প্যারাগ্রাফের পুরো বাংলাটা দিব, তখন দেখবে তোমরা নিজেরা ইনশাআল্লাহ ওটার পুরোটা ইংলিশ করে ফেলতে পারছো। ওকে, এবার আসো আমরা প্রত্যেকটা লেভেলে একাধিক রেখেছি আরকি। ধরো লেভেল 1 এ ২ টা প্র্যাকটিস, লেভেল 2 তে ২ টা প্র্যাকটিস এইভাবে রেখেছি। লেভেল 1 এর এ তে যেটা ছিল, পার্ট এ তে তোমরা সেগুলো ভালোভাবে সলভ করেছো। একটু আমাকে বলো তো তোমার টোটাল কয়টা লাইন আমরা সলভ করলাম? ১, ২, ৩, ৪ আ আর এইখানে ছিল ২ টা, ৬ টা। যদি আমি প্রত্যেকটা লাইনের জন্য তোমাকে ১ নম্বর করে দেই, তাহলে তুমি ৬ এ কত পেয়েছো? বলো তো? প্রত্যেকটা লাইনের জন্য যদি আমি ১ নম্বর করে দেই, তাহলে তুমি ৬ নম্বরের মধ্যে কত পেয়েছো? দেখি কার কয়টা ভুল হয়েছে? হুমায়রা সাদিয়া ভুল করো, কোনো সমস্যা নাই। ইনশাআল্লাহ আমরা আজকের ক্লাসটাতে প্র্যাকটিস করব। দেন আ ঠিক হয়ে যাবে। আফরিন বলছে, "ভাইয়া ৬, ৬ পেয়েছি।" সুচিও বলছে ৬ পেয়েছে। সীমা, রাব্বি, মাহি, শারমিন সবাই ৬। আল্লাহ! সাবাস। আচ্ছা, কম পেলেও অসুবিধা নাই। আমাদের অনেকগুলা লেভেল বাকি আছে আরো। একটু পর কঠিন, কঠিন লেভেল গুলো আসবে। চলো আমরা লেভেল 1 এর বি তে যাই। রাজু খেলে। এটার ইংরেজি কি হবে বলো? আচ্ছা, ধ্রুবরাজ, এই যে আমরা এজন্য ছোট, একদম ছোট থেকে ২ টা শব্দ থেকে আস্তে, আস্তে ৫ টা, ৭ টা, ১০ টা শব্দে যাচ্ছি। একটা সেন্টেন্সে ২ টা শব্দ, তারপর আস্তে, আস্তে কিন্তু বাড়ছে। তুমি আমাদের সাথে ফ্লো তে আগাও, তাহলে আর ভুল হবে না। সুমাইয়া, আচ্ছা, অনেকে বলছে ভাইয়া টাইপিং স্লো। যাদের টাইপিং স্লো প্রয়োজনে তোমরা খাতায় লিখো। আমাকে কমেন্টেই যে লিখতে হবে ব্যাপারটা ওইরকম না। খাতায় লিখলেও হবে। পরে খাতায় মিলিয়ে নিও। আর চেষ্টা করো কমেন্টে লিখার, যাতে করে আমি ভুলটা ধরিয়ে দিতে পারি। রাজু খেলছে বললে ইজ প্লেইং দিতাম। বাট আমরা নরমালি রাজু, ধরো রাজু নরমালি খেলে। এটা বলছি। সো কি দিতে পারি? রাজু প্লেইজ। যেহেতু রাজু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য ভার্বের শেষে আমরা কি দিচ্ছি? এস যুক্ত করছি। রাজু প্লেইজ। ঠিক আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার আমরা সবাই এটা জানি। এবার যদি আমি সেন্টেন্সটা একটু বড় করি, এতক্ষণ ছিল রাজু খেলে, এখন বললাম রাজু প্রতিদিন ফুটবল খেলে। ফুটবল ইংরেজি ফুটবল। প্রতিদিন ইংরেজি কি? এভরিডে, তাই না? এখন কি হবে বলো? রাজু প্রতিদিন ফুটবল খেলে, এটার ইংরেজি এখন কি হবে? রাজু প্লেইজ, এটা তো জানলাম। ফুটবল ইংরেজিও ফুটবল। প্রতিদিন ইংরেজি এভরিডে। একটু দেখো তো, এটা এখন একসাথে মিলালে কি হবে? ভুল হোক, কোনো অসুবিধা নাই, উত্তর করো। আবারও বলছি, ক্লাসটাতে তুমি শেষ পর্যন্ত থাকো। ইনশাআল্লাহ তোমার রাইটিং পার্টে অনেকখানি প্রবলেম সলভ হয়ে যাবে। শুধু প্যারাগ্রাফ যে শিখবা ব্যাপারটা এরকম না, রাইটিং পার্টে আরো যা, যা আছে সেগুলোও ইনশাআল্লাহ শিখবা। রাজু প্লেজ ফুটবল এভরিডে। আচ্ছা, সবাই এটা বলছে। সুমাইয়া, নুসরাত, তারপর আর কে, কে আছো? শারমিন, মনোয়ারা বেগম, শান্ত পাটোয়ারি। রাজু প্লেস ফুটবল এভরিডে। দেখো এতক্ষণ ছিল রাজু প্লেস, এক্সট্রা যুক্ত হলো ফুটবল, প্রতিদিন হচ্ছে এভরিডে, তাই না? তো প্রথমে ছিল ২ টা শব্দের একটা বাক্য। এটাকে আমরা ৪ টা শব্দে নিলাম। তুমি ৪ টা শব্দই পারলে। হ্যাঁ? এবার আমি সেটাকে ৬ টা শব্দে নিলাম। দেখি পারো নাকি? কি বললাম? রাজু প্রতিদিন স্কুলের মাঠে, এক্সট্রা যুক্ত হয়েছে এইটা। স্কুলের মাঠে। মাঠ ইংরেজি ফিল্ড, স্কুল ইংরেজিতে স্কুল, আর এখানে এক্সট্রা যুক্ত আছে এ, মাঠ এ। ইন হতে পারে, কখনো এট হয়। তো এটা ক্ষেত্র বিশেষ। সো বলো, রাজু প্রতিদিন স্কুলের মাঠে ফুটবল খেলে।
বলো তো এটা কি হবে? আরাফাত তাসদিদ, ইশতিয়াক, সুমাইয়া, মিথিলা, বলো ভাইয়া। রাজু প্রতিদিন স্কুলের মাঠে ফুটবল খেলে। আরিফ, বলো ভাইয়া এটা কি হবে? আচ্ছা, গ্রেট। কারেক্ট অ্যান্সার। রাজু প্লেস ফুটবল এভরিডে। এতটুক্ষণ পর্যন্ত এটা ছিল। এখন এক্সট্রা যুক্ত হয়েছে কি? স্কুলের মাঠে, তাই না? ইন দা স্কুল ফিল্ড। দা স্কুল ফিল্ড। বা হাবিবা যেটা দিয়েছো ওইটাও হবে। তারপর জসিম মিয়া যেটা দিয়েছো এটাও হবে ভাইয়া। মানে এক্সাক্টলি যে এটা মতো হতে হবে এরকম না। ক্ষেত্রবিশেষ এদিক সেদিকও হতে পারে। ঠিক আছে? তো দেখো, ১ম এ আমরা ২ শব্দের একটা শিখলাম, মানে ২ শব্দের একটা বাক্য লিখলাম। সেইম বাক্যটাকে আমরা একটু বড় করে ৪ শব্দে দিলাম। ৩ নাম্বার বাক্যে এসে আমরা সেটাকে ৬ শব্দ করলাম। তুমি সেটাও পারলে। হয়তো আমি শুরুতেই যদি তোমাকে বলতাম রাজু প্রতিদিন স্কুলের মাঠে ফুটবল খেলে, সেটাতে হয়তো অনেকে ধাক্কা খেতে। বাট ছোট থেকে যখন বড় হচ্ছে তখন তোমরা এটা পারছো। আরেকটু বড় করি চলো। রাজু প্রতিদিন স্কুলের মাঠে ২ ঘন্টা ফুটবল খেলে। এক্সট্রা যুক্ত হয়েছে 2 আওয়ার্স বা ২ ঘন্টা। ৪ নাম্বার বাক্যটা কি হবে বলো তো? রাজু প্রতিদিন স্কুলের মাঠে ২ ঘন্টা ফুটবল খেলে। ৪ নম্বর বাক্যটা কি হবে বলো? খোরশেদ, তারপর মোহাম্মদ রাজিন, নম্রতা। ৪ নম্বর বাক্যটার ইংরেজি কি হতে পারে? জান্নাত, রিনা। আচ্ছা, বলছে ভাইয়া ফর 2 আওয়ার্স। এক্সট্রা যুক্ত করছে, রিহাদ যুক্ত করেছে ফর 2 আওয়ার্স। জুবায়েদ মিয়াও বলছে ভাইয়া ফর 2 আওয়ার্স, ফর 2 আওয়ার্স। আচ্ছা সুচি, চলো আমরা মিলাই। যে রাজু প্লেস ফুটবল এভরি ডে ফর 2 আওয়ার্স ইন দ্য স্কুল ফিল্ড। অথবা তোমরা যেভাবে বলছো ওইটাও কিন্তু কারেক্ট। রাজু প্লেস ফুটবল এভরি ডে ফর 2 আওয়ার্স। রাজু প্রতিদিন ফুটবল খেলে ২ ঘন্টা ইন দ্য স্কুল ফিল্ড, স্কুলের মাঠে। তাহলে আমরা এক্সট্রা যুক্ত করলাম ফর 2 আওয়ার্স। তোমরা অনেকে এটা শেষে দিয়েছো। ওকে, সমস্যা নেই। চলো আমরা এটাকে আরেকটু বড় করা যায় নাকি দেখি। ৫ নম্বর বাক্যে এসে বলল, রাজু প্রতিদিন বন্ধুদের সাথে স্কুলের মাঠে ২ ঘন্টা ফুটবল খেলে। এক্সট্রা যুক্ত হয়েছে বন্ধুদের সাথে। সেন্টেন্স একটু বড় হচ্ছে, তো আমি তোমাদেরকে কমেন্ট করার টাইমটাও একটু বড় করে দিলাম। মানে নরমালি কমেন্ট করার সময় হচ্ছে ২০-৩০ সেকেন্ডেই, এখন একটু বড় করে দিচ্ছি যেহেতু সেন্টেন্স গুলো আস্তে, আস্তে বড় হচ্ছে। বলো, রাজু প্রতিদিন বন্ধুদের সাথে স্কুলের মাঠে ২ ঘন্টা ফুটবল খেলে। এইটা কি হবে? মনিরুল হক, জুবায়েদ মিয়া। আচ্ছা, ঠিক আছে। উইথ হিজ ফ্রেন্ডস। ইয়েস, হবে। রাজু প্লেস ফুটবল উইথ হিজ ফ্রেন্ডস। আমরা এক্সট্রা এটা যুক্ত করলাম। এভরিডে ফর 2 আওয়ার্স ইন দ্য স্কুল। গ্রেট। ওকে। তাহলে দেখো আমাদের বাক্যটা ছিল মূলত এইটা। রাজু খেলে, এইটা থেকে আমরা গেলাম রাজু প্রতিদিন বন্ধুদের সাথে স্কুলের মাঠে ২ ঘন্টা ফুটবল খেলে। তুমি একদম ১ নম্বর বাক্য থেকে ৫ নম্বর বাক্য পর্যন্ত পুরোটাই কারেক্ট আনসার দিয়েছো। কনগ্রাচুলেশনস। এখন তোমাদেরকে আমি যদি বলি প্রত্যেকটা বাক্যের জন্য, সঠিক উত্তরের জন্য ১ নম্বর। সো ৫ টা বাক্য তোমাকে আমি করতে দিয়েছি। ৫ এ তুমি কত পাবা? বলো তো ৫ এ তুমি কত পাবা? মুবাশশিরা, প্রিয়ন্তী, মারুফ, তামান্না, তাবাসসুম, শহীদ আহমেদ। ৫ এ কত পাবা ভাইয়া? তন্ময়? ৫ এ ৫, উমর ফারুক আহমেদ। গ্রেট। ৫ এ ৪, প্রিয়াঙ্কা রয়, সেরা। দীপ ৪, সেরা দীপ। ঐশী হালদার, অনিন্দিতা, আ রুম্মান বেগম ৫ এ ৫, ৫ এ ৪, ওকে। সেরা, সেরা। তাসলিমা খাতুন। ওকে। আমরা লেভেল 1 এ ভালোই করছি। চলো লেভেল 1 এর লাস্ট পার্টটা আমরা দেখি। এখন দেখো, পারো নাকি এটা? আবির পরিষ্কার করছিল। এটার ইংরেজিটা করতে পারো নাকি? কোন অসুবিধা নাই। আ পরিষ্কার মানে কি? ক্লিন, ওয়াশ, এটা ক্ষেত্রবিশেষ হবে। আর করছিল বলতে বুঝাচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স এর এটা কোন একটা কাজ। সো বলো, আমরা লেভেল 1 এর লাস্ট পার্টটাতে আসছি। ১ম পার্টে তোমরা ৫ এ ৬ এ অনেকে ৫ পেয়েছো, ৬ এ ৬ ও পেয়েছো। ২য় পার্টটাতে তোমরা ৫ এ ৫ পেয়েছো, ৫ এ ৪ কেউ পেয়েছো। এর কম কিন্তু পাচ্ছ না। ভালো দিক এটা। আচ্ছা,
এখন লেভেল 1 এর লাস্ট পার্টে আছি। আবির পরিষ্কার করছিল। আবির ওয়াজ ক্লিনিং। আচ্ছা। ইয়েস, দেখো পরিষ্কার করছিল। মানে অতীতে কোনো একটা কাজ কন্টিনিউয়াসলি চলছিল এরকম বোঝাচ্ছে। সো সেক্ষেত্রে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা ব্যবহার করছি। সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়্যার তারপর ভার্বের সাথে আইএনজি। ঠিক আছে? ওকে। অথবা আবির ওয়াজ ওয়াশিং, ক্ষেত্র বিশেষ যেটা হয় আরকি। আচ্ছা। আবির কাপড়গুলো পরিষ্কার করছিল। এক্সট্রা যুক্ত হয়েছে কাপড়গুলো। দেখি উত্তর করো তো। বন্যা, মারুফ, লাবণী, সুচি, ফাতেমা হুসাইন, নওশিন নূর, সাদিয়া মিম। আবির কাপড়গুলো পরিষ্কার করছিল। এইটা কি হবে? এক্সট্রা যুক্ত হয়েছে ক্লথস বা কাপড়গুলো। ওয়ালাইকুম সালাম ফারিহা। আচ্ছা, বলছে আবির ওয়াজ ক্লিনিং দ্য ক্লথস। ওকে, ক্লথস বানানে অনেকে ভুল করছো। মারুফ, ঋত্বিক দেব, বড় ভাইয়া। আচ্ছা, এই তো কারেক্ট অ্যান্সার। আবির ওয়াজ ক্লিনিং বা ওয়াশিং দ্য ক্লথস। কেমন? ওকে। এবার আসো, আমরা কতটুকু দেখলাম আবির কাপড়গুলো পরিষ্কার করছিল। এবার আসো এক্সট্রা যুক্ত হয়েছে ভালোভাবে। আবির কাপড়গুলো ভালোভাবে পরিষ্কার করছিল। এক্সট্রা যুক্ত হয়েছে ভালোভাবে। দেখি এটা পারো নাকি? সুমাইয়া, তন্ময়, ইভা, স্বর্ণা, ইয়াসিন, আরাফাত। এক্সট্রা যুক্ত হয়েছে ভালোভাবে, নাইসলি বা অন্য কি হয় দেখো এখানে। তারপর এটা দিয়ে উত্তর করা ট্রাই করো। আচ্ছা, এই যে স্নাতা বলছে ভাইয়া আবির ওয়াজ ওয়াশিং দ্য ক্লথস নাইসলি। আবার তাসনিয়া বলছে ভাইয়া প্রপারলি। একজন বলছে ভাইয়া ওয়েল। কেউ একজন বলছে উইথ কেয়ারফুলি। আচ্ছা, ডিফারেন্ট আনসার পাচ্ছি। সবগুলো কিন্তু কারেক্ট। আবির ওয়াজ ওয়াশিং দ্য ক্লথস ওয়েল, কেউ বলছো নাইসলি, কেউ বলছো প্রপারলি। ঠিক আছে। চলো এবার এক্সট্রা কি যুক্ত হয় দেখি। এটাকে আমরা অন্যভাবে লিখতে পারি আবির ওয়াজ নাইসলি ওয়াশিং দ্য ক্লথস। আবির তার মায়ের রেখে যাওয়া কাপড়গুলো সুন্দরভাবে পরিষ্কার করছিল। দেখো এক্সট্রা কিছু সুন্দরভাবে বলতে ওই ভালোভাবে কে বুঝাচ্ছে, হ্যাঁ? এটাকে বুঝাচ্ছে। আর এক্সট্রা যুক্ত হচ্ছে তার মায়ের রেখে যাওয়া কাপড়গুলো। রেখে যাওয়া বলতে লেফট বুঝাচ্ছে। আর কাপড়গুলো মানে তো বুঝছো। মা বলতে তো মাদার বুঝাচ্ছে। সো বল এটার উত্তর কি হবে? দেখো আমি যদি তোমাকে বাক্যটা শুরু থেকেই এভাবে দিতাম, তোমার কাছে এখন কি মনে হচ্ছে জানো? আমি একটু যদি বলি, এই মুহূর্তে এসে মনে হচ্ছে ভাইয়া আপনি বাক্যটা শুরুতে ছোট দিয়েছেন, এটা আমি পেরেছি। বড় দিয়েছেন, সেটাও আমি পারতাম। শুরুতে যদি বড়টা দিতেন সেটাও আমি পারতাম। আমি তোমার সাথে একমত, আবার পুরোপুরি একমত না এ কারণে তোমার অনেক বন্ধু আছে যে হয়তো ছোট থেকে বড় করে যে লিখছে তখন পারতেছে। বাট হুট করে যদি আমি ওকে এত বড় একটা সেন্টেন্স দিতাম, তাইলে ও কিন্তু এটা পারত না। আচ্ছা, আমি এটাতে তোমাদেরকে হেল্প করি তন্ময়। দেখো আবির ওয়াজ নাইসলি ওয়াশিং দ্য ক্লথস। এতটুকু পর্যন্ত কিন্তু আগেরটাতে আমরা শিখেছি। আবির ওয়াজ নাইসলি ওয়াশিং, পরিষ্কার করছেন সুন্দরভাবে দ্য ক্লথস, কাপড়গুলো তার মায়ের রেখে যাওয়া, তাই না? লেফট বাই হিজ মাদার। এটাতে আমি তোমাদেরকে হেল্প করলাম। লেফট বাই হিজ মাদার। আচ্ছা, অথবা এই যে অনেকে বলছে হুইচ ওয়ার লেফট বাই হার। বাই হার কেন হবে? এখানে তো আবির ছেলে। বাই হিজ মাদার। ওকে, এটা অনেকে একটু ধাক্কা খেয়েছো। আস্তে আস্তে কঠিনের দিকে যাচ্ছি তো এজন্য। এবার আসো এক্সট্রা কি যুক্ত হয়েছে দেখি। আবির এবং তার ছোট ভাই তাদের মায়ের রেখে যাওয়া কাপড়গুলো সুন্দরভাবে পরিষ্কার করছিল। এক্সট্রা যুক্ত হয়েছে এবং তার ছোট ভাই। তাদের কথাটাও এতক্ষণ ছিল তার, এখন হয়েছে তাদের। এটা কি হবে? আবির এবং তার ছোট ভাই তাদের মায়ের রেখে যাওয়া কাপড়গুলো সুন্দরভাবে পরিষ্কার করছিল। দেখো আগেরটা কি ছিল? আবির ওয়াজ নাইসলি ওয়াশিং দ্য ক্লথস লেফট বাই হিজ মাদার। এখানে জাস্ট চেঞ্জ হবে আবির এন্ড হিজ ছোট ভাই ইংরেজি যেটা হয় সেটা দিবা। ইয়ঙ্গার ব্রাদার না এল্ডার ব্রাদার কি হয় সেটা দিবা। এন্ড হিজ অমুক ব্রাদার নাইসলি ওয়াশিং দ্য ক্লথস লেফট বাই হিজ মাদার। বলো এটা কি হবে? তোমরা একটা কাজ করবা। আগেরটা যখন টাইপ করছো, টাইপ করে কমেন্ট করতেছো, এটা কপি করে রাখবা। কপি করে পরেরটাতে এসে আবার পেস্ট করবা। জাস্ট যেই জায়গায় একটা শব্দটা এড করতে হয় সেটা এড করে দিবা। টেকনিকটা ঠিক আছে? কপি করে রাখবা।
পরে এসে এক্সট্রা যে শব্দটা এড করতে হয় ওটা করে দিবা। কারণ আমাদের আরো কিন্তু ২ টা লেভেল বাকি আছে। তারপর গিয়ে আমরা ফাইনাল লেভেলে যাবো বা ফাইনাল প্র্যাকটিসে যাবো। শেখ মুবাশশিরা বলছে আচ্ছা। তারপর সামি আনসার করছে, খাদিজা আক্তার আনসার করছে, শ্রেয়া মনি, হুমায়রা আয়েশা। চলো তো তোমাদেরগুলো একটু মিলিয়ে নাও। আবির অ্যান্ড হিজ ইয়াঙ্গার ব্রাদার। এক্সট্রা যুক্ত হয়েছে কি? অ্যান্ড হিজ ইয়াঙ্গার ব্রাদার। ওয়ার নাইসলি ওয়াশিং দ্য ক্লথস লেফট বাই এইটা এক্সট্রা যুক্ত হয়েছে। ওইখানে ছিল হিজ, এখানে হয়েছে কি? দেয়ার। এখানে হয়েছে দেয়ার। ক্লিয়ার? আমার মনে হয় এতটুকুই ছিল। ইয়েস, লেভেল 1 আমরা শেষ করলাম। লেভেল 1 কয়টা পড়লাম তাহলে? ১, ২, ৩, ৩, ৪, ৫। ৫ এ কত পাবা লেভেল 1 এ? ৫ টা বাক্যে যদি ১ নাম্বার করে ধরি, ৫ এ কত পাবা? বলো। ৫ এ কত পাবা? লেভেল 1 এ ৫ টা বাক্যে ১ নম্বর, ১ নম্বর করে ধরলে ৫ এ তোমরা কে কত পাবা? সূচি বলছে ভাইয়া ৫ এ ৫। ওয়ালাইকুম আসসালাম ফাতিহা। নিপু বলছে ৫ এ ৫। আচ্ছা, আহমেদ বলছে ভাইয়া ৩। জসিম মিয়া বলছে ৪, কোনো অসুবিধা নাই। ৩ পর্যন্ত ঠিক আছে। এর কম যাতে না হয়। আচ্ছা, চলো। তাহলে আমরা লেভেল 1 শেষ করলাম। এখন আমরা লেভেল 2 তে যাই। লেভেল 2 লেভেল 1 এর তুলনায় একটু কঠিন হবে। কিরকম পার্থক্য হবে আগে থেকেই বলে দিচ্ছি। লেভেল 1 এ আমি একদম ছোট বাক্য ২ শব্দের একটা বাক্য দিয়ে শুরু করেছিলাম। যেমন বলেছিলাম রাজু খেলে। একদম ছোট বাক্য দিয়ে শুরু করেছিলাম। লেভেল 2 তে এসে মানে লেভেল 2 তে আসতে, আসতে আমার কাছে মনে হলো যে তোমরা লেভেল 1 এ মোটামুটি বুঝে গেছো ছোট বাক্য কিভাবে লিখতে হয়। এখন বড় বাক্যের জন্য মানে মাঝারি মানের বাক্যর জন্য তোমরা উপযোগী। এখন আমি তোমাদেরকে যেটা করব, আমি একটু মানে ছোটও না আবার খুব বড়ও না একটা মাঝারি মানের একটা বাক্য দিব। ওইটাকে তোমরা ইংলিশে কনভার্ট করবা বা ট্রান্সলেট করবা আরকি। ঠিক আছে? আচ্ছা, অনেকেই নামাজের বিরতি চাচ্ছ। আমরা কি তাহলে ছোট্ট একটা নামাজের বিরতি দিয়ে আবার ফিরে আসবো? বলো তো? তোমরা ফিরে আসবা? আমি আবারও বলছি এই ক্লাসটা মানে আমি করার জন্য তোমাদেরকে এত বেশি জোর করছি না এ কারণে যে এই ক্লাসটার গুরুত্ব কতটুকু তোমরা নিজেরা জানো। সো নামাজের পরে ফিরে আসবা কি আসবা না সেটা তোমার নিজের প্যারা। যে ভাইয়া আমি ক্লাসটা করবোই করব না। অনেকের মনে হতে পারে যে আমি পরে রেকর্ডেড ক্লাসটা দেখব। ট্রাস্ট মি এটা আদৌ হয় না। কোভিড এর সময় টিচারদের ক্লাস অনেক বেশি রেকর্ড করে রাখছিলাম। পরবর্তীতে আর দেখা হয় নাই। ঠিক আছে? ওকে তাহলে ১০ টা মিনিটের ব্রেক দেই। এখন বাজে ৬টা ৩৪। আমরা ১০ মিনিটের নামাজের ব্রেক দিচ্ছি। আমরা ৬টা ৪৫ এ ফিরে আসছি তাহলে আবার। ঠিক আছে? ৬টা ৪৫ এ আমরা ফিরে আসছি। সো তোমাদের নিজেদের জন্য হলেও আমার রিকোয়েস্ট থাকবে ক্লাসটাতে আবার জয়েন করো। ওকে? ৬টা ৪৫ পর্যন্ত ভালো থেকো সবাই। এরপরে আবার আমরা ক্লাসে জয়েন করে আরো ভালো হয়ে যাবে।
সবাইকে বিরতির পর আবারও ওয়েলকাম করছি আমাদের এই ক্লাসটাতে। আমার বিশ্বাস তোমরা এই বিরতিতে নামাজ পড়েছ। ওকে, আমরা আমাদের আলোচনা শুরু করছিলাম ৬:৪৫ থেকে আমাদের আলোচনা শুরু করব। এখন ৬:৪৫ বাজে। আমরা আর ১ টা মিনিট অপেক্ষা করব। তারপর আমাদের আমরা কিন্তু ফার্স্ট লেভেল অলরেডি শেষ করে ফেলেছি। ফার্স্ট লেভেলে তোমরা দুর্দান্ত পারফরম্যান্স ছিল। আমরা এখন লেভেল 2 থেকে শুরু করব। লেভেল 2 তে যাওয়ার আগে তোমাদেরকে আমি বলব যে প্লিজ একটু তোমাদের বন্ধুদেরকে মেনশন দাও। যত বেশি বন্ধু-বান্ধব থাকবে আমাদের এই ক্লাসটাতে, আমাদের ক্লাসটা তত বেশি মজা হবে আরকি। এই রাইটিং পার্ট নিয়ে বা প্যারাগ্রাফ নিয়ে স্টুডেন্ট সবচেয়ে বেশি প্যারা খায়। এজন্য এখন যদি আমরা নিজ থেকেই লাইনগুলো লিখতে পারি, সেন্টেন্স গুলো লিখতে পারি, সেন্টেন্স কে ট্রান্সলেট করতে পারি, তাহলে কিন্তু পরীক্ষাতে আর বেশি প্যারা খাবো না আমরা। ঠিক আছে? ওকে, আমাকে একটু বলো তো সবাই জয়েন করতে একটু বলো তো লেভেল 1 তোমার কাছে কেমন লেগেছে? মানে একদম সহজ না মোটামুটি না কঠিন? কার কাছে কেমন লেগেছে? একটু আমাকে বলো তো। লেভেল 1 তোমার কাছে কেমন লেগেছে? মায়ামণি, তারপর ইস্যু, এরপর আরো যারা আছো তামান্না, ঐশী, ফাহাদ, আ এরপর সাধন। বলো ভাইয়া। লেভেল 1 আচ্ছা সাউন্ড প্রবলেম। ঠিক হয়ে যাবে সাউন্ড? লেভেল 1 তোমার কাছে কেমন লেগেছে? মানে খুব সহজ নাকি খুব কঠিন না মিডিয়াম? আচ্ছা। সবাই বলছে ভাইয়া খুব সহজ। ইমতিয়াজের কাছে আবার বলছে ভাই মোটামুটি লেগেছে। সহজ কঠিনের একটা মাঝামাঝি অবস্থা। ঠিক আছে। এবার চলো লেভেল 2 তে যাই তাহলে আমরা। এটা উত্তর চলে আসছে। উত্তর চলে আসছে। ২য় লাইনের উত্তরটা চলে আসছে। আমি যেহেতু ২য় লাইন দেখলে তোমরা ১ম লাইনটাই উত্তর করে ফেলতে পারবে। সো আমি ২য় লাইন পর্যন্ত উত্তর দেখাচ্ছি। তিনি আমাকে সভাপতি হিসেবে মনোনীত করেছেন। He has nominated me. তিনি আমাকে মনোনীত করেছেন as the president, সভাপতি হিসেবে। তারপর বলছে তিনি আমাকে এই প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে মনোনীত করেছেন। এক্সট্রা যুক্ত হয়েছে কি? এই প্রতিষ্ঠানের। বললাম যে he has nominated me as the president of this organization বা of this institution যেটাই দেওয়া আরকি। তাহলে এক্সট্রা যুক্ত হলো of this organization বা institution। বলছে ভাইয়া সাউন্ড প্রবলেম। সাউন্ডে কি ধরনের প্রবলেম হচ্ছে? বলো তো? সাউন্ড কি এবার ঠিকঠাক? একটু বলো তো সাউন্ড এবার ঠিকঠাক কিনা? ও আচ্ছা একটু নেটওয়ার্ক ইস্যুর কারণে এরকম হচ্ছে। ঠিক হয়ে যাবে আশা করছি। আ তারপর চলো তিনি আমাকে উপযুক্ত মনে করে এই প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে মনোনীত করেছেন। দেখো লেভেল 2 কিন্তু একটু কঠিন হয়ে উঠছে। দেখি পারো কিনা? এখানে এক্সট্রা যুক্ত হয়েছে উপযুক্ত মনে করে। আবারও বলছি, আস্তে, আস্তে কঠিন হবে। বাট এর মানে এই না যে তোমরা পারবে না। ইনশাআল্লাহ পারবে। লেভেল 1 যেমন একদম ফাটায় দিছো, লেভেল 2 ও পারবে এরকম। একটু কষ্ট লাগবে, কঠিন লাগবে। তো বলো পারো নাকি দেখি। তিনি আমাকে উপযুক্ত মনে করে এই প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে মনোনীত করেছেন। দেখো আগের লাইনটা একটু দেখাই যাতে সুবিধা হয়। He has nominated me as the president of this organization. একটা যুক্ত হয়েছে উপযুক্ত মনে করে। কি হবে বলো? আ শিউলি বলছে ভাইয়া সাউন্ড ক্লিয়ার। থ্যাংক ইউ। তামিমা বলো ভাইয়া। রূপা পোদ্দার দেখো তো এটা পারো নাকি? এটা পারো নাকি দেখো। আগের সেন্টেন্সটা কিন্তু দেখাইছি তোমাদেরকে। আবারও বলছি তোমরা যখন উত্তর করবে কমেন্টটা কপি করে রেখো যাতে পরে পেস্ট করতে পারো। হ্যাঁ, জুবায়ের বিন জাকের থাকবে ভাইয়া। আ আচ্ছা। একজন বলছে as a president of this organization because of my perfection. ওকে। দেখি বাকিদের কি অবস্থা। এই যে ডিফারেন্ট আনসার আসবে। তার মানে এই না যে ভুল হবে না, ভুল হবে। বাট ভুলের মাঝেও আমরা কিছু সঠিক পাবো। ভুলগুলো থেকে আমরা শুধরে নিব। তাই না? ওকে, দেখি তো চলো। আচ্ছা। He has considered me suitable. He has considered me suitable. তিনি আমাকে কি মনে করেছেন? উপযুক্ত মনে করেছেন। এটুকুর অর্থ হচ্ছে এটা। এরপর বাকিটা আগের মতো। And nominated me as the president of this organization. এক্সট্রা জাস্ট যুক্ত হয়েছে উপযুক্ত মনে করে, যেটার ইংরেজি হচ্ছে considered me suitable. Considered me suitable. টাফ লাগতেছে একটু, কঠিন লাগতেছে একজন বলছে ভাইয়া। কোন অসুবিধা নেই। পারবা। দেখো এখন এটা আবার সহজ। দেখো এটাকে আমরা একভাবে উত্তর করলাম, ডিফারেন্ট ওয়েতে যদি উত্তর করি যে সিন্স হি হ্যাজ কনসিডার্ড মি সুইটেবল, যেহেতু সে আমাকে উপযুক্ত মনে করেছে বা এলিজিবল ফর দ্য পজিশন, এই পদটার জন্য হি হ্যাজ নমিনেটেড মি দ্য প্রেসিডেন্ট অফ দিস অর্গানাইজেশন।
আস্তে আস্তে কঠিন লাগবে, বাট তুমি যদি ফ্লোটা ব্রেক না করো, হারিয়ে না ফেলো, তাহলে তোমার কাছে সহজ লাগবে। দেখো, তিনি আমাকে উপযুক্ত মনে করে সর্বসম্মতিক্রমে এই প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে মনোনীত করেছেন। এক্সট্রা তাহলে কি যুক্ত হলো? সর্বসম্মতিক্রমে। এটার ইংরেজিটা জানলে বাকিটা তো তোমরা জানোই, আমি একটু আগে দেখালাম। সো বলতো এটা কি হবে? বিবি জান্নাত রিনা সহ আরো যারা যারা আছো, এটা কি হবে বলো তো? বলো ভাইয়া। আমি তোমাদেরকে হেল্প করছি। আন অ্যানিমালস। দেখি পারো নাকি? হ্যাঁ, কঠিন লাগছে তাই না? মায়া বলছে আরেকটা, আগেরটা আগে একটু দেখান। ইয়েস ইয়েস, এটা দেখানো দরকার। তুমি এটা ফলো করো মায়া। দেখো, হি হ্যাজ কনসিডার্ড মি সুইটেবল and nominated me as the president of this organization. এতটুকু তো ঠিক থাকবে। এক্সট্রা যুক্ত হয়েছে সর্বসম্মতিক্রমে। আমি তো অবশ্যই করে দিব নম্রতা, দেখো না একবার ট্রাই করে তোমরা। আচ্ছা, আমি উত্তরটা দেখাই। He has considered me suitable and has unanimously nominated me. এটার মানে হচ্ছে সর্বসম্মতিক্রমে as the president of this organization. একটু কঠিন লাগছে, রাইট? আচ্ছা, ঠিক আছে। এইটা পারো নাকি দেখো তো? তিনি আমাকে উপযুক্ত মনে করে সর্বসম্মতিক্রমে এক্সট্রা কি যুক্ত হয়েছে দেখো, গত জুন মাসে এই প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে মনোনীত করেছেন। ঠিক এইটাই ওইটার মতো এক্সট্রা যুক্ত হয়েছে গত জুন মাসে। এইটা পারতে হবে তোমাদেরকে, কারণ এখানে আমি ইংরেজিটা দেখিয়ে রেখেছি। এক্সট্রা যুক্ত হয়েছে গত জুন মাসে। দেখি পারো নাকি? তামিমা দেখো তো ভাইয়া, এটা পারো নাকি? একটু সময় বেশি দিচ্ছি, যেহেতু এখানে সেন্টেন্সটা একটু বড়। লেভেল 2 কে কঠিন মনে করলে লেভেল 3 তে তো আরো বেশি কঠিন লাগবে। দেখো, সব ঠিক আছে, জাস্ট এড হয়েছে গত জুন মাসে। অবশ্যই আমি করে দিব আজমিরা, তোমরা একটু ট্রাই করো। আচ্ছা, লাস্ট জুন এড করেছে শ্রেয়ামণি। ইয়েস, বাকিরাও একটু ট্রাই করো। লাস্ট জুন, মান্থ অফ জুন, তারপর বলছে ইয়েস, এই তো বুশরা শুভ্রা, তারপর তামান্না তাবাসসুম, এই তো তোমাদের উত্তরগুলো হচ্ছে। এভাবে ট্রাই না করলে কিভাবে বুঝবো যে তোমরা ভুল করছো না সঠিক করছো, শুদ্ধ করছো? উত্তর তো হচ্ছে, দেখো আমরা সবকিছু আগের মতো রেখেছি, এক্সট্রা যুক্ত করেছি লাস্ট জুন। কারণ কি এখানে লেখা আছে গত জুন মাসে, বাকি সব তো আগের মতো, একদম আগের মতো। একটু কঠিন লাগছে? আচ্ছা, ঠিক আছে। এবার চলো আমরা লেভেল 2, লেভেল 2 এর বি নম্বরটা একটু দেখি। এটা পারো নাকি দেখো তো? বাংলাদেশ পরিবেশ, বাংলাদেশে পরিবেশ দূষণ দিন দিন বেড়েই চলেছে। বাংলাদেশে পরিবেশ দূষণ দিন দিন বেড়েই চলেছে। দেখো তো, আমি যে উত্তরটা দেখিয়েছি এটা ছাড়া অন্য কোন উত্তর ট্রাই করো। আমি যে উত্তরটা দেখিয়েছি এটা ছাড়া কোন উত্তর, অন্য উত্তর দেখো আসে নাকি নিজের মাঝে? বাংলাদেশে পরিবেশ দূষণ দিন দিন বেড়েই চলেছে, এটার ইংরেজি কি হবে? আমরা লেভেল 2 এর বি তে আছি। দেখবে এখন আবার পারবে। কারণটা কি? একটু আগে তোমরা খেয়েই হারিয়ে ফেলেছো। এখন আবার সেটা হবে না। ইয়েস, এই তো কারেক্ট অ্যান্সার। এনভায়রনমেন্ট পলিউশন বলো বা এনভায়রনমেন্টাল পলিউশন বলো, দুটোই বলতে পারি আমরা। এনভায়রনমেন্ট পলিউশন ইন বাংলাদেশ, বাংলাদেশে পরিবেশ দূষণ, এনভায়রনমেন্ট পলিউশন ইন বাংলাদেশ, বা তোমরা অনেকে বলছো এনভায়রনমেন্টাল হবে। বাংলাদেশে পরিবেশ দূষণ বলছে বেড়েই চলেছে, ইনক্রিজিং ডে বাই ডে, মানে দিনের পর দিন বা দিন দিন বাংলাদেশে পরিবেশ দূষণটা বেড়েই চলেছে। আমরা কি দিলাম? যে the environment pollution in Bangladesh is increasing day by day. Environment pollution in বাংলাদেশ, বাংলাদেশের যে পরিবেশ দূষণ এটা ইনক্রিজিং বাড়ছে, ডে বাই ডে, দিন দিন এটা কি বাড়ছে। এখন তোমরা
আমি আরেকটু যদি কঠিন করি, নাগরিকদের অসচেতনতার কারণে এক্সট্রা এইটা যুক্ত হলো। বাংলাদেশে পরিবেশ দূষণ দিন, দিন আশঙ্কাজনকভাবে এইটাও এক্সট্রা যুক্ত হয়েছে। আস্তে, আস্তে তোমরা কঠিন ধাপে যাচ্ছ। তার মানে এটা যে একদমই পারবা না, ভুল হোক, উত্তর করার ট্রাই। আমরা এতটুকুর উত্তর তো এখানেই দেখছি। এক্সট্রা কি যুক্ত হলো? নাগরিকদের অসচেতনতার কারণে। কারণ ইংরেজি কি? ডিউ টু, ওয়িং টু, বিকজ অফ এগুলো আমরা তোমাদেরকে পড়িয়েছি। তারপর অসচেতনতা ইংরেজি কি? সেটাও সবাই জানো। নাগরিক ইংরেজি কি? সেটাও জানো। আশঙ্কাজনক ইংরেজি কি? অ্যালার্মিং। আশঙ্কাজনকভাবে হচ্ছে কি? অ্যালার্মিংলি। দেখো তো এটা পারো নাকি? এটা পারো নাকি একটু দেখো তো? ঐশী অফিসিয়াল আইডি থেকে যে জয়েন করেছো, নাগরিকদের অসচেতনতার কারণে বাংলাদেশে পরিবেশ দূষণ দিন, দিন আশঙ্কাজনকভাবে বেড়েই চলেছে। এই যে তাসমি উত্তর করছে যে the environment pollution in Bangladesh is increasing day by day because of the unconscious people. একটা জিনিস জাস্ট মিস করে ফেলেছে। এই যে মিস করেছে কি আশঙ্কাজনকভাবে। এই কথাটা মিস করে ফেলেছে। আচ্ছা YouTube, Facebook ২ জায়গায় আমি উত্তর পাচ্ছি। এবার চলো আমি উত্তরটা দেখাই, তোমরা একটু মিলিয়ে নাও। Environment pollution in Bangladesh is increasing alarmingly. মানে কি? আশঙ্কাজনকভাবে বাড়ছে ডে বাই ডে, দিনের পর দিন। কেন? ডিউ টু পিপলস ল্যাক অফ অ্যাওয়ারনেস। এটাকে বিভিন্নভাবে লিখা যায়। তোমরা যেগুলো লিখছো এগুলো কারেক্ট। আমি একটা ভাবে লিখছি, তোমরা অন্যভাবে লিখছো। তার মানে এই না যে তোমাদেরগুলো ভুল। কেন বাড়ছে? ডিউ টু মানে কারণে বা জন্যে, পিপলস মানুষের ল্যাক অফ অ্যাওয়ারনেস সচেতনতার অভাবে, সচেতনতার অভাবে, মানুষের সচেতনতার অভাবে এই এনভায়রনমেন্ট পলিউশন বাংলাদেশে মানে আশঙ্কাজনকভাবে দিন, দিন বাড়ছে। আমি জানি তোমরা এই মুহূর্তে এসে একটু মনে হতে পারে যে ভাইয়া একটু কঠিন লাগছে। কোনো অসুবিধা নেই। তোমরা জাস্ট একটু ট্রাই করো, লেগে থাকো। এই যে দেখো, নাগরিকদের অসচেতনতার কারণে এবং যথাযথ পদক্ষেপের অভাবে এক্সট্রা যুক্ত হলো কি? এবং যথাযথ পদক্ষেপের অভাবে বাংলাদেশে পরিবেশ দূষণ দিন, দিন আশঙ্কাজনকভাবে বেড়েই চলেছে। এক্সট্রা এই জিনিসটাই শুধু যুক্ত হয়েছে যে বাংলাদেশে যথাযথ পদক্ষেপের অভাবে। দেখো তো এটা পারো নাকি? ঠিক আছে। আসিল বিন মালেক, অসুবিধা নেই ভাইয়া। এরপর আছে কি আব্দুল্লাহ। আব্দুল্লাহ দেখো তো এটা পারো নাকি? নাগরিকদের অসচেতনতার কারণে এবং যথাযথ পদক্ষেপের অভাবে। যথাযথ মানে কি? প্রপার। পদক্ষেপ মানে কি? স্টেপ। অভাব মানে কি? ল্যাক। তাহলে উত্তর সবটা একসাথে করলে কি হবে? সবটা একসাথে যদি করি কি হবে আমাদের উত্তরটা? সামিয়া রিমু, তারপর আর কে আছো? একটু তোমাদেরকে এজন্য বলেছি আগেরটা কপি করে রেখো। না হলে পুরোটা আবার লিখতে হয়। আগেরটা কপি করে রেখো, না হলে পুরোটা লিখতে হয়। মেহজাবিন সাথে উত্তর করেছে। ওকে। আমি তোমার উত্তরটা দেখছি। বাকিরাও একটু ট্রাই করো। দেখো, আজকের ক্লাসটা যদি সত্যিই তুমি মনোযোগ দিয়ে করো, আমার বিশ্বাস তুমি ইনশাআল্লাহ মানে আগে যতটুকু নিচ থেকে লিখতে পারতে এর চেয়ে একটু আরো আরেকটু অ্যাডভান্স লেভেলে যেতে পারবে। রূপা বলেছে আচ্ছা, এরপর সূচি আনসার করেছে, নুহা আনসার করেছে, তামান্না তাবাসসুম, রিহাদ, ঠিক আছে, স্নাতা। চলো আমরা উত্তরটা মিলানোর ট্রাই করি। The environment pollution in Bangladesh is increasing alarmingly day by day due to the people's lack of awareness. এতটুকু পর্যন্ত আগের পেজের মতো হুবহু, এই যে এখানে যা ছিল অ্যাওয়ারনেস পর্যন্ত, এখানে হুবহু তা এড করেছে। এক্সট্রা কি যুক্ত হয়েছে? এবং যথাযথ পদক্ষেপের অভাবে, and the absence of proper actions বা স্টেপস, যেটাই দাও অথবা তোমরা যেভাবে লিখেছো সেটাও হবে। ল্যাক অফ অ্যাওয়ারনেস, এরপর ইত্যাদিতে যে লিখেছো সেটাও হবে, অথবা এইভাবেও লিখতে পারো, অ্যান্ড দ্য অ্যাবসেন্স অফ প্রপার অ্যাকশনস, প্রপার স্টেপস। ঠিক আছে? ওকে। চলো আমরা এবার লিখি যে
আমাদের কারণগুলো চিহ্নিত করতে হবে। এই যে বিভিন্ন কারণে এনভায়রনমেন্ট পলিউশন হচ্ছে, সেটার কারণগুলো চিহ্নিত করতে হবে। তো এটার উত্তর কি? আমাদেরকে বলছে চিহ্নিত করতে হবে। বাধ্যবাধকতা বোঝাচ্ছে। উই হ্যাভ টু। চিহ্নিত করা কি? আইডেন্টিফাই। কারণগুলো মানে কি? দ্য রিজনস অথবা কজেস। আচ্ছা, এরপর বলছে আমাদেরকে পরিবেশ দূষণের মূল কারণগুলো চিহ্নিত করতে হবে। এক্সট্রা কি যুক্ত হলো? পরিবেশ দূষণের মূল কারণগুলো। একটুকু এক্সট্রা যুক্ত হয়েছে। দেখো তো এটা পারো নাকি? এখান থেকে দেখে উত্তর করে ফেলো। পরিবেশ দূষণ কি? এনভায়রনমেন্ট পলিউশন। মূল মানে কি? মেইন। তাই না? মেইন। সো এটা কি হবে বলো? আমাদেরকে পরিবেশ দূষণের মূল কারণগুলো চিহ্নিত করতে হবে। তাসফিয়া, মাহি, এটা কি হবে বলতো? ইসরাফিল, ফাহাদ, আখি, তোমাদেরকে একটু আমি রিকোয়েস্ট করব যে তোমরা পরবর্তীতে এই ক্লাসটা আরেকবার হলেও দেখো, নিজে নিজে প্র্যাকটিস করবা পরের বার যে এবার আমার হচ্ছে কিনা উত্তরগুলো। তো এটার জন্য তোমাকে অবশ্যই ক্লাসটা নিজের টাইমলাইনে রেখে দেওয়াই বেটার হবে, যাতে করে যেহেতু টেলিভিশনে প্রত্যেকদিন অসংখ্য ক্লাস হয়, অসংখ্য পোস্ট যায় পেজ থেকে, তো আমার মনে হয় নিজের টাইমলাইনে রেখে দিলে ইজিলি খুঁজে পেতে পারো আর কি। সো বলো এটা কি হবে? হ্যাঁ, মায়ামণি থাকবে ভাইয়া। আমাদেরকে পরিবেশ দূষণের মূল কারণগুলো খুঁজে বের করতে হবে বা চিহ্নিত করতে হবে। We have to identify the main causes of environment pollution. না, বাবার রাজকরণ আইডি থেকে যে জয়েন করেছো কেন কঠিন হবে? ট্রাই করো। এটার একটা যুক্ত হয়েছে পরিবেশ দূষণের মূল। পরিবেশ ইংরেজি এনভায়রনমেন্ট, দূষণ ইংরেজি হচ্ছে পলিউশন, মূল ইংরেজি হচ্ছে মেইন। তাহলে দেখো we have to identify the main causes of environment pollution বা environmental, যেটাই দাও এক্সট্রা এটুকু যুক্ত হয়েছে। সহজ। আমাকে একটু এই লেভেলে এসে তোমরা বলো তো তোমাদের কাছে খুব কঠিন লাগছে এই জিনিসটা? যারা একদম শুরু থেকে ক্লাসটা করছো, হুট করে মাঝে যারা এসেছো তাদের কাছে উত্তরটা মিলে আশা করছি না। যারা শুরু থেকে ক্লাসটাতে আছো তোমরা একটু আমাকে বলো তো খুব কি কঠিন লাগছে? আমি জানি শুরুর মানে লেভেল 1 থেকে লেভেল 2, 3 একটু কঠিন লাগবে। বাট তুমি যদি শুরুতে ফ্লোটা না হারায় ফেলো, খুব কি কঠিন লাগবে? লাগছে। আচ্ছা, ঠিক আছে। এই তো সেরা। এবার আসো। আমি তোমাদেরকে এটার উত্তরটা দেখাচ্ছি যে আমাদেরকে সুস্থ জীবন যাপনের জন্য পরিবেশ দূষণের মূল কারণগুলো চিহ্নিত করতে হবে। ঠিক আছে? কি বলেছে? সুস্থ জীবন যাপনের জন্য এটা এক্সট্রা যুক্ত হয়েছে। তাহলে বলতে পারি টু লিভ আ হেলথি লাইফ, টু লিভ আ হেলথি লাইফ। বাকিটা আগের মতোই। We have to identify the main causes of environment pollution একদম আগের মতো। একটু কঠিন লাগবে, এটা স্বাভাবিক। আস্তে, আস্তে তোমার কাছে এটা সহজ লাগবে। we have to identify আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে the main causes, মেইন কারণগুলো of environmental pollution পরিবেশ দূষণ। আচ্ছা, তাহলে এটা তো দেখলাম। এটার উত্তর কি? আমাদেরকে সুস্থ জীবনযাপনের জন্য সর্বপ্রথম এটা এক্সট্রা যুক্ত হয়েছে। পরিবেশ দূষণের মূল কারণগুলো চিহ্নিত করতে হবে। একদম এটার মতোই এক্সট্রা যুক্ত হয়েছে সর্বপ্রথম। এক্সট্রা যুক্ত হয়েছে কি? সর্বপ্রথম। দেখো তো এটা পারো নাকি? এখন যদি কেউ কঠিন বলো আমি বলব যে তোমার চেষ্টার অভাব। কারণ এইটার ইংরেজি আর এটার ইংরেজি হুবহু সেম। জাস্ট পার্থক্য হচ্ছে এটাতে সর্বপ্রথম কথাটা নাই, এটাতে আছে। সর্বপ্রথম ইংরেজি কি হতে পারে? এট ফার্স্ট, তাই না? এট ফার্স্ট। আমরা আমাদের এইচএসসি 25 পিইআই 2.0 যেটা মানে ইংলিশের ক্লাসগুলোতে, তারপর এইচএসসি 26 এর ইংলিশের ক্লাসগুলোতে আমাদের সাথে একদম হাতে কলমে ধরিয়ে ধরিয়ে রাইটিং পার্ট গুলো ক্লাসগুলো নিব। যেখানে আমরা এখন ওদেরকে শুরু থেকে ছোট ছোট বাক্য থেকে কিভাবে বড় বাক্য তৈরি করতে হয়, কিভাবে একটা প্যারাগ্রাফ নিচ থেকে লিখতে হয় সেই জিনিসটা শিখাবো। ইয়েস, এই তো স্নাতা উত্তর করতে পারছো। আমি তাদের সবাই মানে তোমাদের ওই পার্টিটাকে, ওই গ্রুপ অফ স্টুডেন্টকে আমি ধরো সাপোর্ট দেই, মন থেকে পছন্দ করি। যারা মানে এগুলো ভুল হলেও উত্তর করার ট্রাই করছো এট লিস্ট। ভুল হলেও উত্তর করো, আমরা তো দেখিয়ে দিচ্ছি যে ভাইয়া এটাতে ভুল হচ্ছে, এটা সঠিক উত্তর হচ্ছে এটা।
উত্তরই না করো পারি না বলে, তাহলে তো হবে না। দেখো, to live a healthy life we have to first identify the main causes, the main reasons of environment pollution. অথবা at first যে যারা লিখছে তাদেরটাও কিন্তু হবে। শিবু, চলো আমরা পরের সেন্টেন্সটাতে যাই। আমাদেরকে সুস্থ জীবনযাপনের জন্য, দেখো একটু মিলাও, আমাদেরকে সুস্থ জীবনযাপনের জন্য সর্বপ্রথম পরিবেশ দূষণের মূল কারণগুলো চিহ্নিত করতে হবে। একটু পর্যন্ত আমরা এই যে এখানে লিখেছি, এবং সে অনুযায়ী যথাযথ পদক্ষেপ নিতে হবে। এক্সট্রা যুক্ত হয়েছে এটুকু। আমি আবার তোমাদেরকে বলছি, তোমরা আগের কমেন্টটা কপি করে রেখো, যাতে পরেরটাতে সহজে পেস্ট করে জাস্ট এতটুকু উত্তর করতে হয়। দেখো আবার এটা উত্তর দেখাই। To live a healthy life, we have to first identify the main causes of environment pollution. আমাদেরকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে এনভায়রনমেন্টাল পলিউশনের মেইন কারণগুলো, এন্ড সে অনুযায়ী যথাযথ পদক্ষেপ নিতে হবে। তোমরা চাইলে শুধু এতটুকুরও উত্তর করতে পারো, আমি বুঝে নিব। তোমরা চাইলে শুধু এতটুকুরও উত্তর করতে পারো আর কি। ঠিক আছে? ঈশা, তামিমা আক্তার, রাকিব, শুধু এতটুকুর উত্তর করলেও হবে, আমি বুঝে নিব। যারা ভাবছো যে ভাইয়া পরে রেকর্ডেড ক্লাস দেখে নিব, ট্রাস্ট মি, পরে রেকর্ডেড ক্লাস আর দেখা হয় না। and take proper steps. চলো মিলাই। To live a healthy life, সুস্থ জীবনযাপনের জন্য we have to first identify, আমাদেরকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে the main causes, মূল কারণ of environment pollution, and take actions বা steps accordingly মানে হচ্ছে যথাযথভাবে পদক্ষেপ নিতে হবে। ঠিক আছে রাকিব? ওকে, চলো আমরা লেভেল 2 মোটামুটি শেষ করলাম। আমি জানি লেভেল 1 থেকে লেভেল 2 টা তোমাদের কাছে একটু কঠিন ছিল। লেভেল 2 থেকে হয়তো বা লেভেল 3 টা তোমাদের কাছে আরেকটু কঠিন মনে হতে পারে। আমরা কি লেভেল 3 তে যাওয়ার জন্য রেডি আছি? দেখো লেভেল 2 টা তোমার কাছে কঠিন লাগছে, আর তুমি প্র্যাকটিস যারা করছো, মানে ট্রাই যারা এটলিস্ট করছো, তাদের কাছে লেভেল 3 টা অতটা কঠিন লাগবে না। ওকে, রেডি, থ্যাংক ইউ। আমি যা দেখছি ইউটিউবে যারা আছো তারা বেশি অ্যাক্টিভ, ফেসবুকের ওরাও অ্যাক্টিভ আছো। তন্ময়, তারপর সাদিয়া ঋতু, আশিকা ভুইয়া। চলো লেভেল 3 তাহলে নম্রতা আমরা শুরু করি। লেভেল 3 স্বাভাবিকভাবেই একটু কঠিন হবে, আগে থেকে বলে নিচ্ছি। দেখো এতটুকু পর্যন্ত একটু দেখো। মূলত আমরা কথা, তোমাকে ইন্টারনেট নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে বললো, হ্যাঁ? তোমাকে যদি ইন্টারনেট নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হয়, তুমি বাংলায় প্যারাগ্রাফটা এইভাবে ভেবেছো যে ইন্টারনেট এমন একটা যোগাযোগ মাধ্যম যা মানুষের জীবনযাত্রার ধরন বদলে দিয়েছে, পাশাপাশি তথ্য প্রাপ্তিকে করে তুলেছে সহজলভ্য, যার ফলে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক অবস্থায়ও এসেছে আমূল বা বিশাল পরিবর্তন। এখন পড়ছি, বাংলাটা পড়ছি, তোমরা হয়তো ভাবছো ভাইয়া এত বড় সেন্টেন্স, এত বড় বাক্য কিভাবে লিখবো? পারবা তুমি। চলো, এই যে এটাকে একটা প্যারাগ্রাফ হিসেবে চিন্তা করছি আমরা, ছোট্ট একটা প্যারাগ্রাফ, হ্যাঁ? একটা প্যারাগ্রাফের একটা প্যারা। এটার প্রথম লাইনটা কি ছিল? যে ইন্টারনেট এমন একটি যোগাযোগ মাধ্যম যা মানুষের জীবনযাত্রার ধরন বদলে দিয়েছে। তুমি ট্রাই করো শুধু এতটুকুরই ট্রান্সলেট করার। ইন্টারনেট, ইংরেজি ইন্টারনেট, এমন ইংরেজি আমরা বলতে পারি সার্চ, হ্যাঁ? যোগাযোগ মাধ্যম, মাধ্যম বলতে যোগাযোগ তো আমরা কি কমিউনিকেশন, যোগাযোগ ইংরেজি কি কমিউনিকেশন, আর মাধ্যম বলতে মিডিয়াম বলতে পারো বা মিনস বলতে পারো, যা মানুষের জীবনযাত্রা, মানুষ বলতে তো আমরা জানি কি হিউম্যান বিং, রাইট? জীবনযাত্রা ইংরেজি কি লাইফস্টাইল। তোমাদের টেক্সট বুকেও কিন্তু লাইফস্টাইল একটা প্যাসেজ ইউনিট আছে। ধরন বদলে দিয়েছে, চেঞ্জ মানে কি বদলে দেওয়া, পরিবর্তন করে ফেলা, তাই না? সো ট্রাই করো তো এটা পারো নাকি। ইন্টারনেট এমন ইংরেজি সার্চ একটি যোগাযোগ মাধ্যম যা মানুষের জীবনযাত্রার ধরন বদলে দিয়েছে। আচ্ছা,
এই যে আমি বললাম মাধ্যম ইংরেজি একাধিক হতে পারে। কেউ মিস দিচ্ছ, কেউ মিডিয়াম দিচ্ছ, সবারগুলোই হবে। একটু তবে ট্রাই করো। কঠিন লাগতে পারে। বাট আজমিরা যেমন এখনটা ট্রাই করছো, পুরোটা ক্লাস এভাবে ট্রাই করো, ইনশাআল্লাহ ভালো করবা। বাট YouTube এর নামগুলো খুবই অদ্ভুত। তোমরা যারা YouTube এ বলছো, "ভাইয়া আমার নাম পড়ছেন না।" তুমি হয়তো জানো না তোমার উপরের নামটা কি শো করছে। খুবই অদ্ভুত, অদ্ভুত নাম যেগুলো করতে পারছি না। Facebook এ আবার এটা নাই। বাইজিদ চলো আমরা এটা ইংলিশটা করার ট্রাই করি। বলছে ইন্টারনেট ইজ such a means of communication বা তোমরা মিডিয়া বলছো। এমন একটা মাধ্যম অফ কমিউনিকেশন যোগাযোগের। ইন্টারনেট হচ্ছে যোগাযোগের এমন একটা মাধ্যম that has changed যেটা পরিবর্তন করে দিয়েছে the lifestyle জীবনধারা of people মানুষের মানে মানুষের জীবনযাত্রা বা জীবনযাত্রার ধরনটাই কি করে দিয়েছে বদলে দিয়েছে তোমরা যেটা দিয়েছো সাইমা আশপিয়া তারপর শ্রেয়া মনি তোমাদের উত্তরগুলো কিন্তু কারেক্ট ঠিক আছে তোমাদের উত্তরগুলো কিন্তু কারেক্ট সো চলো আমরা এই লাইনটা তো দেখলাম এই লাইনটা হয়েছে না সবার তাসলিমা ওকে এক্স্যাক্টলি এরকম হতে হবে এরকম না একটু এদিক সেদিক হতেই পারে পাশাপাশি তথ্য প্রাপ্তিকে করে তুলেছে সহজলভ্য এটা শব্দগুলো বাংলা শব্দগুলো কঠিন বাট ইংলিশটাকে তুমি করো তাহলে ইজিলি পাবা পারবা তথ্য ইংরেজি কি ইনফরমেশন প্রাপ্তি বলতে কি বোঝাচ্ছে অ্যাক্সেস করা ইনফরমেশন অ্যাক্সেস করা তথ্য পাওয়া আর সহজ ইংরেজি কি ইজি একটু মিলাও পারবা না তাসলিমা তোমাদেরটা ভুল না এইটা একটু মিলাও পারবা আমি আমারটা উত্তর দেখাচ্ছি তুমি চাইলে তোমার মতো করে একটু চেঞ্জ করে দিতে পারো হবে besides মানে কি পাশাপাশি it has made information easily accessible মানে এটা তথ্যকে করে তুলেছে easily accessible মানে হচ্ছে সহজভাবে পাওয়া যায় এবং সহজলভ্য করে তুলেছে আর কি it has made information easily accessible কেমন ঠিক আছে হ্যাঁ খাদিজাটা তোমাদের গুলোও হবে তোমরা যেটা লিখছো সেটাও কিন্তু হবে আদিবা জাহান নিশা তারপর বুশরা শুভ্র ইয়েস তোমাদের গুলো কিন্তু হচ্ছে যার ফলে মানে ধরো আমরা বলতে বলি না এজ আ রেজাল্ট ফলশ্রুতিতে বা যার ফলে অর্থনৈতিক মানে ইকোনমিক রাজনৈতিক পলিটিক্যাল সামাজিক সোশ্যাল অবস্থা ইংরেজি কন্ডিশন আচ্ছা এসেছে আমূল পরিবর্তন বা বিশাল পরিবর্তন বা চেঞ্জ হ্যাঁ হিউজ চেঞ্জ আসছে তো বলো এখানে কি হবে এটা কি হবে এটা আরো সহজ একটা সেন্টেন্স আশেকা ভুইয়া বাইজিদ বুস্তামি ফাহাদ এটা আরো সহজ এটা বলতো পারো নাকি যার ফলে অর্থনৈতিক রাজনৈতিক এবং সামাজিক অবস্থায় এসেছে ব্যাপক পরিবর্তন না ফিন আখি তোমারটা কারেক্ট হয়েছে ভাইয়া বলো এটা কি হবে দেখো তো এটা পারো নাকি যার ফলে অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক অবস্থায়ও আমূল পরিবর্তন এসেছে as a result yes perfect as a result there has been a significant change বাস রেভলিউশনারি চেঞ্জ যেটাই দাও হবে মানে ব্যাপক একটা পরিবর্তন এসেছে ইন দ্য ইকোনমিক পলিটিক্যাল এন্ড সোশ্যাল কন্ডিশনস বলে আবার দেখাচ্ছে as a result যার ফলে বা ফলশ্রুতিতে there has been a significant change থ্যাংক ইউ ভাইজি there has been a significant আরো ভালো লাগবে পড়তে significant change বা revolutionary change uh, in the economic political and social condition মানে অর্থনৈতিক রাজনৈতিক এবং সামাজিক অবস্থায়ও কি ব্যাপক পরিবর্তন এসেছে আচ্ছা তাহলে আমরা কিন্তু দেখতে দেখতে এই যে এত বড় একটা অনেকগুলো কয়েকটা সেন্টেন্স এগুলোর উত্তর করে ফেলেছি এগুলো কিন্তু তোমরাই উত্তর করেছো তোমরাই কিন্তু উত্তর করেছো যে ইন্টারনেট ইজ সাচ আ মিনস অফ কমিউনিকেশন ইন্টারনেট হচ্ছে এমন একটা কমিউনিকেশনের মাধ্যম যোগাযোগের মাধ্যম দ্যাট হ্যাজ চেঞ্জড যেটা পরিবর্তন করে দিয়েছে দ্য লাইফস্টাইল অফ পিপল মানুষের জীবনযাত্রাকে বা জীবনের ধরনকে বিসাইড
পাশাপাশি ইট হ্যাজ মেড ইনফরমেশন ইজিলি অ্যাক্সেসিবল। এটা তথ্য প্রাপ্তিকে করে তুলেছে সহজলভ্য। এজ আ রেজাল্ট, ফলশ্রুতিতে দেয়ার হ্যাজ বিন আ সিগনিফিক্যান্ট চেঞ্জ। কি আমূল একটা পরিবর্তন এসেছে কিসে? ইকোনমিক, পলিটিক্যাল এবং সোশ্যাল কন্ডিশনে। তাই না? ভালো লাগছে না যে তুমি এত বড় একটা প্যারাগ্রাফের পার্ট লিখে ফেলতে পেরেছো? সহজ লাগছে না? একটু মজা লাগছে না? আচ্ছা। এখন আমরা লেভেল 3 এর বি নাম্বারটা যদি দেখি, এত বড় একটা পার্ট, এটাও তোমরা পারবা। এত বড় বলতে মেইনলি এতটুকু আরকি। এটাও তোমার কাছে শুরুর দিকে কঠিন মনে হবে, বাট আবার আমার সাথে প্র্যাকটিস করো, পারবা। বলছে ট্রাফিক জ্যাম মানে যানবাহনের দীর্ঘ লাইন বা আমাদের দেশের খুবই সাধারণ দীর্ঘ লাইন। যা আমাদের দেশের খুবই সাধারণ একটা দৃশ্য। এর কারণে মানুষ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে। সেজন্য যথাযথ পদক্ষেপ নেওয়া প্রয়োজন। কথার কথা তোমাকে আমি ট্রাফিক জ্যামের উপর একটা প্যারাগ্রাফ লিখতে দিলাম। আজমিরা আলম, তখন তোমরা প্যারাগ্রাফের কয়েকটা লাইন এইভাবে লিখেছো বাংলায়। চলো এটাকে আমরা ইংলিশে ট্রান্সলেট করার ট্রাই করি। কি বলছে? ট্রাফিক জ্যাম মানে যানবাহনের দীর্ঘ লাইন, যা আমাদের দেশের খুবই সাধারণ একটা দৃশ্য। ট্রাফিক জ্যাম, ইংরেজি ট্রাফিক জ্যাম মানে আমরা যেটাকে যানজট বলছি। মানে বলতে তুমি রেফার্স টু বলতে পারো বা মিনস বলতে পারো। হ্যাঁ, রেফার্স টু বা মিনস। তারপর যানবাহন, দীর্ঘ লাইন, এই দুইটার ইংরেজি যদি জানো, তোমার কাছে কিন্তু আর তেমন কোনো কঠিন থাকবে না। কি হতে পারে বলতো? আমি তোমাদেরকে প্রথমটাতে হেল্প করছি। ট্রাফিক জ্যাম রেফার্স টু দ্য লং লাইন, মানে দীর্ঘ লাইন অফ ভেহিকলস, যানবাহনের একটা দীর্ঘ লাইন। প্রিয়াঙ্কা কি বলছে দেখো ভাইয়া? ট্রাফিক জ্যাম রেফার্স টু দ্য লং লাইন অফ ভেহিকলস। ট্রাফিক জ্যাম হচ্ছে যানবাহনের দীর্ঘ একটা লাইন, হুইচ ইজ আ ভেরি কমন সিনারিও, যেটা খুবই কমন বা সাধারণ দৃশ্য। সিনারিও বলতে দৃশ্য বোঝাচ্ছে ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশের। এখানে তোমরা মিস দিলেও হবে, অনেকে মিস দিচ্ছ, সেটাও কিন্তু কারেক্ট। বাইজিদ কারেক্ট তোমার আনসার। থ্যাংক ইউ ভাইয়া। আমার বিশ্বাস তুমি লাইভে অনেক ভালো কিছু করবা ইনশাআল্লাহ। তারপর ঋতু, কারেক্ট অ্যান্সার। আফরিন আখি, তাজওয়ার নাওয়াল, এরপর রাফিয়া ইসলাম, ইকরা, ধ্রুবরাজ রয়, তোমরা কারেক্ট অ্যান্সার দিচ্ছ। চলো আমরা পরের পার্টটুকু দেখি। এটাকে আমরা ডিফারেন্ট ওয়েতে যদি দেখি, ট্রাফিক জ্যাম মিনস দ্য হেভি কনজেশন অফ ভেহিকলস হুইচ ইজ আ ভেরি কমন সিনারি ইন আওয়ার কান্ট্রি। এভাবে দেওয়া হবে, এটা কম্পারেটিভলি সহজ। এর কারণে মানুষের প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে। এটা কি হবে বলতো? এর কারণে মানুষ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে। ফর দিস দিতে পারো, এর জন্য, অথবা অন্য যেকোনো জিনিস দিতে পারো। মানুষ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে, এটা কি হতে পারে বলতো? এর জন্য মানুষ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে। আজমিরা বলছে ভাইয়া ডিউ টু দিস পিপল আর কনস্ট্যান্টলি সাফারিং। ইয়েস। আর বাকিদের কি অবস্থা? জান্নাত রিনা, আফসানা আক্তার, অর্পা, আদিবা জাহান, নিশা, প্রিয়াঙ্কা সরকার, শিমু। আচ্ছা, চলো আমরা মিলাই আমাদের। As a result, ফলশ্রুতিতে বা for that, people are suffering a lot every day. প্রতিনিয়ত বা প্রত্যেকদিন মানুষজন অনেক ভোগান্তির শিকার হচ্ছে। সেজন্য যথাযথ পদক্ষেপ নেওয়া প্রয়োজন। টু রিজলভ দিস ইস্যু, মানে এই ইস্যুটাকে, এই সমস্যাটাকে সমাধান করতে অ্যাপ্রোপ্রিয়েট মেজার্স, যথাযথ পদক্ষেপ শুড বি টেকেন, নেওয়া উচিত। যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত। তাহলে আমরা মোটামুটি পুরোটাই করে ফেললাম। এই যে আমাদের আউটপুট হচ্ছে এইটা। আমরা এই বড় বাক্যগুলোকে কিন্তু উত্তর করে ফেলেছি, রাইট? তোমাদের উত্তর কারেক্ট হয়েছে। থ্যাংক ইউ। এবার আসো আমাদের এইচএসসি লেভেলে স্টুডেন্টদেরকে যখন আমরা মানে বলি যে সবচেয়ে কমন কিছু প্যারাগ্রাফের নাম, তার মধ্যে একটা হচ্ছে অ্যান আইডিয়াল স্টুডেন্ট। হ্যাঁ, একজন আদর্শ ছাত্র বা ছাত্রী। এটা থেকে প্যারাগ্রাফ প্রায় সময় পরীক্ষাতে আসে। আমি তোমাদেরকে এখন আমরা হয়তো পুরোটা প্যারাগ্রাফ সলভ করার সময় পাবো না, বাট আমি তোমাদেরকে এখন এতটুকু বিশ্বাস করাতে পারবো অল্প ৫-৬ মিনিটে যে তোমরা
মানে তোমার নিজের মাঝে এই কনফিডেন্সটা তৈরি হবে যে হ্যাঁ ভাইয়া আমি আইডিয়াল স্টুডেন্ট প্যারাগ্রাফটা লিখতে পারবো। ঠিক আছে? আমি শুরুতেই বলে দিচ্ছি আমরা লেভেল 1 থেকে লেভেল 2 একটু কঠিন করেছি, লেভেল 2 থেকে লেভেল 3 আরেকটু বেশি কঠিন করেছি। ৩ টা লেভেলে আমি মোটামুটি আমার আ গ্রাউন্ড আমার বেসিকটা ক্লিয়ার করে ফেলেছি। বেসিকটা ক্লিয়ার করেছি। এখন একটা প্যারাগ্রাফ দিয়ে বাস্তব একটা প্যারাগ্রাফ দিয়ে আমি তোমাদেরকে প্রমাণ করব যে তুমি পারবে। ধরো an ideal student একজন আদর্শ ছাত্র। যে ছাত্র নিয়মিতভাবে তার পাঠ পড়ে এবং যেসব বিষয়ে তার পড়াশোনার পথে বাধা দেয় সেগুলো এড়িয়ে চলে তাকে আদর্শ ছাত্র বলে। এটা একটু খুব বড় লাইন মনে হচ্ছে, বাট তোমরা পারবা। একটু ট্রাই করো। তুমি শুধু এতটুকু ইংরেজি করো। হ্যাঁ? আর সাথে এইটাও চাইলে লিখতে পারো। আদর্শ ছাত্র। দেখো আমি আগে তোমাকে একটু হেল্প করি, বাকিটা তুমি মিলায় নিও। দ্যা স্টুডেন্ট, হ্যাঁ? যেই ছাত্রটা who learns his অথবা her, যদি ছেলে হয় his, মেয়ে হলে her, who learns যে শিখে বা পড়ে his lessons তার পাঠ, যে ছাত্র তার পাঠ পড়ে রেগুলার, কি নিয়মিত, যেই ছাত্রটা তার পাঠ পড়ে নিয়মিত এবং যেসব বিষয়ে তার পড়াশোনার পথে বাধা দেয় and সেগুলো এড়িয়ে চলে, তাই না? and avoids all those, মানে ওই সবগুলোকে সে এভয়েড করে, এড়িয়ে চলে that stand, যেটা দাঁড়ায় against his way to study, তার পড়াশোনার পথে যে জিনিসটা দাঁড়ায় বাধা হিসেবে সে সেগুলোকে এড়িয়ে চলে। এই স্টুডেন্টটাকে বলা হয় কি একজন আইডিয়াল স্টুডেন্ট। আমার বিশ্বাস আমি যদি তোমাদেরকে বলতাম যে ভেঙে ভেঙে উত্তর করো ঠিকই পারতাম। দ্যাট মিনস আমরা যদি বাংলাটা মাথায় প্রসেস করি, শুরুর দিকে খাতায় লিখবো, লিখে সেটাকে ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করব, তাহলে কিন্তু আমরা এই ইজিলি যেগুলো প্যারাগ্রাফ উত্তর করতে পারবো। দেখো, একজন আদর্শ ছাত্রকে অবশ্যই সত্যবাদী ও সৎ হতে হবে। দেখো তো এটা পারো নাকি? একজন আদর্শ ছাত্রকে অবশ্যই সত্যবাদী ও সৎ হতে হবে। পারো নাকি একটু দেখো তো এটা? এটা তো মাত্র প্রথম ক্লাসটা, বুঝছো ভাইয়া? আমরা যদি এইটাই ক্লাস রেগুলারলি করি, যেটা আমরা আমাদের পেইড কোর্সে মানে এজএসসি বিআই 2.0 তে, তারপর এজএসসি 26 অনলাইন ব্যাচের ইংলিশ ক্লাসগুলোতে এগুলো আমরা রেগুলার করার প্ল্যান করে ফেলেছি। আমরা ওইগুলো ওই অনুযায়ী আমাদের সবকিছু সাজাচ্ছি। সো আজকের ক্লাসটা শুরুর দিকে তোমার খুব ভালো লেগেছে। একটু, একটু পর যখন কঠিন সেন্টেন্স আসছে তোমার খারাপ লাগছে। বাট এগুলো যখন রেগুলার তুমি প্র্যাকটিস করবে এইভাবে, একটা সময় গিয়ে তোমাকে আর কেউ রাইটিং পার্টে আটকাতে পারবে না, নিজ থেকে রাইটিং পার্টটা লিখতে পারবে। এই তো ধ্রুবরাজ হোসেন, an ideal student must be truthful and honest. An ideal student must be truthful and honest. এক্সাক্ট তোমার লাইন ভাইয়া। আচ্ছা, সে তার ঊর্ধ্বতনদের বা সিনিয়রদের প্রতিও বাধ্য, মানে তাদেরকেও সম্মান করে বুঝাচ্ছে আর কি। সো এটা কি হবে বলতো? সে তার ঊর্ধ্বতনদের বা সিনিয়রদের প্রতিও বাধ্য। বলতো এটা কি হবে? ইয়েস, he or she is also obedient, বাধ্য বলতে কি বোঝাচ্ছে? obedient to his seniors, তার সিনিয়রদের প্রতিও সে কি বাধ্য। সে নিয়মিত তার নামাজ পড়ে, নামাজ বা ধরো এখানে অন্য ধর্মের হলে প্রার্থনা, হ্যাঁ? she or he says his prayers regularly. সে তার নিজের দেশকে ভালোবাসে। দেখো তো পারো নাকি? সে তার নিজের দেশকে ভালোবাসে। এটা পারো নাকি একটু দেখো তো? সে তার নিজের দেশটাকে ভালোবাসে। ইস্যু, তারপর তাসলিমা, রূপা পোদ্দার, he loves his country. Yes, he loves his or her own country. যেহেতু নিজের বলেছে, হ্যাঁ? এজন্য own দিচ্ছি। তাকে অবশ্যই দেশের কল্যাণে তার জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকতে হবে। দেখো, যেহেতু হবে বলেছে, মাস্ট বি। হি মাস্ট বি রেডি টু ডেডিকেট হিজ লাইফ, তার জীবনকে উৎসর্গ করতে
রেডি থাকতে হবে ফর দ্য ওয়েলফেয়ার, কল্যাণে অফ দ্য কান্ট্রি, দেশের কল্যাণে সে এই জীবনকে উৎসর্গ করতে রেডি থাকতে। একজন আদর্শ শিক্ষার্থী পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমে অংশগ্রহণ করে। মানে পাঠ্যক্রম বহির্ভূত বলতে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেটা আরকি এটা। স্টুডেন্ট পার্টিসিপেটস অংশগ্রহণ করে ইন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। সো আমরা এই জিনিসগুলো আমি এখানে তোমাদেরকে আরো দেখাতে পারতাম, তোমাদেরকে আরো প্র্যাকটিস করাতে পারতাম। প্র্যাকটিস করানোর পর একটা সময় গিয়ে শেষে কি হবে ভাইয়া দেখো, এই পুরোটা প্যারাগ্রাফ যখন আমরা লিখে ফেলবো, এভাবে প্রত্যেকটা সেন্টেন্স ধরে, তারপর দেখবা একটা সময় গিয়ে আমরা এত বড় একটা প্যারাগ্রাফ, আমাদের প্যারাগ্রাফটাই এত বড় হয়ে যাবে। এই যে দেখো, এত বড় প্যারাগ্রাফটা কিন্তু হয়ে গেছে। মূল ব্যাপারটা হচ্ছে ভাইয়া, তুমি শুরুর দিকে তোমার কাছে কঠিন মনে হবে সবকিছু। আজকে জাস্ট একটা ক্লাস করে আমি এই জিনিসটাই তোমাদেরকে শেখাতে চেয়েছি যে প্যারাগ্রাফ রাইটিং বলো বা ফ্রি হ্যান্ড রাইটিং, নিজ থেকে প্যারাগ্রাফ লিখতে পারা, স্টোরি লিখতে পারা, এগুলো কঠিন কিছু না। আমি একটা ক্লাস দিয়েছি এজন্য যে তোমার মাথায় যাতে এইটা ঢুকে যে এগুলো আমি পারবো। তুমি যদি আরো ৩-৪টা ক্লাস এরকম করো, তাহলে আমার বিশ্বাস তুমি এগুলো অবশ্যই পারবে। একটা সময় গিয়ে তোমার পুরো প্যারাগ্রাফটা এভাবে ভেঙে লিখার পর একটা সময় গিয়ে তোমার পুরোটা প্যারাগ্রাফ এরকম দাঁড়াবে। তখন দেখবা তুমি ইজিলি তোমার কাছে নিজের কাছেই ভালো লাগছে। আচ্ছা, আমি নিজে এই প্যারাগ্রাফটা লিখেছি, নিজে এই স্টোরিটা লিখেছি। কেমন? ওকে। সো আজকের মতো এ পর্যন্তই। তোমাদের যারা ২৫ ব্যাচের আছো, ২৫ ব্যাচের জন্য আলাদা একটা গ্রুপ আছে আমাদের, ওই গ্রুপটাতে জয়েন হতে পারো। আবার ২৫ ব্যাচের জন্য আমরা ইংরেজি আলাদা একটা কোর্সও এনেছি, বাংলা ইংলিশ আইসিটি মূলত। ওই কোর্সটাতেও তোমরা জয়েন করতে পারো। ২৬ ব্যাচের যারা আছো তাদের জন্য অনলাইন ব্যাচ আছে। ঠিক আছে? জয়েন করো বা না করো সেটা ম্যাটার করে না। ম্যাটার করে হচ্ছে তুমি পড়ছো কিনা, নিজে প্র্যাকটিস করছো কিনা। ঠিক আছে? আজকের মতো এ পর্যন্তই। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ক্লাসটা আমি এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।